জেহেরের ঘুম আগে ভাঙে, আড়মোড়া ভাঙতেই দেখতে পাই তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজ। আদরে বিড়াল ছানার মতো তুলতুলে দেহ জেহেরের বুকে অবলীলায় লেপ্টে আছে। হালকা হেসে গালে চুমু দেয়, তারপর কপালে, তারপর আবার গালে, আবার কপালে। ঘুমের মধ্যেই ইনশিতার চোখ মুখ কুচকানো দেখতে পায় সে। একসময় অতিষ্ঠ হয়ে পাশ ফেরে ইনশিতা, রাগ হয় জেহেরের। মুখ উঁচিয়ে রোজের পাশে নিয়ে আবারও একই কাজ করে। অস্পষ্ট সুরে বিরক্তিকর আওয়াজ তোলে ইনশিতা, কানে নেয় না জেহের। নির্বিঘ্নে ছোট্ট ছোট্ট স্পর্শে বিলিয়ে দেয় সে। সুখের ছোঁয়ায় বাধা দেয় অ্যালার্ম নামক অসহ্য যন্ত্র। ঘড়িতে মাত্র 7টা, তবুও জেহে নিজের সাথে যুদ্ধ করে রোজের কাছ থেকে সরে গিয়ে গোসল করে নেয়। আজ রোজকে একটি চমৎকার খবর দিয়ে চমকে দেবে। ইনশিতাকে ডাকে, ইনশিতা ওঠে না। আরও কয়েকবার ডাকে জেহের। ইনশিতা উঠবো করে আবারও ঘুমের রাজ্যে পা ভাসায়। দেরিতে উঠলে কলেজ যেতেও দেরি হয়ে যাবে, পরে কিন্তু আর কলেজ যেতে দিব না। ঘুমের ঘরে ইনশিতা শুনেছে কটা বাজে। 1, 2, 3। চোখ খুলে চমকে ওঠে ইনশিতা, বড় বড় চোখে তাকায় জেহেরের দিকে, লাফ দিয়ে বসে পড়ে। ঘুম চোখে বিস্ময়, জড়ানো কণ্ঠে বলে, কি বললে? কলেজ? মাথা নাড়ায় জেহের। সত্যি তো? ইয়াপ। আনন্দ ঝলমল করে ইনশিতার চেহারায়। মনে মনে জেহেরকে শতকোটি ধন্যবাদ জানায়। সে আবার কলেজে যাবে, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবে। পর মুহূর্তে ইনশিতার নজর অজান্তেই নিজের দিকে যায়। আতকে ওঠে সে। এক সুতো কাপড় নেই তার গায়ে। জেহেরের সামনে সে এইভাবে বসে আছে। তড়িঘড়ি করে চাদর টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে ইনশিতা। চাদর টানলেও লাভ হয় না। ইনশিতা শক্ত করে ধরে শুয়ে আছে। জেহের আর লজ্জায় ফেলে না, শুধু বলে, 5 মিনিট সময়, উঠে পড়ো। 5 মিনিট বাদে জেহের এসে ইনশিতাকে আগের অবস্থাতেই দেখতে পায়। ঘুমিয়ে গেছে নাকি আবার? চাদর সরি থেকে সত্যি ইনশিতা ঘুমিয়ে পড়েছে। রোজ কলেজে যেতে হবে কিন্তু, তাড়াতাড়ি ওঠো, টাইম চলে যাচ্ছে। ইনশিতা ঘুমু ঘুমু কণ্ঠে বলে, এই যে উঠছি। আরও কিছুক্ষণ টানাটানি করলো রোজকে, না ওঠেনি। উপায় না পেয়ে জেহের শার্ট খুলে চাদরের মধ্যে ঢুকে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতাকে, এত শক্ত করে ধরে যে ইনশিতা ব্যথায় উফ করে ওঠে। থেমে থেমে বিরক্তি নিয়ে বলে, এই তো এখন তো উঠবো, ছাড়ো। জেহের শোনে না। তার চুল এখনো ভেজা, ভেজা চুলগুলো ইনশিতার গলায় ঘাড়ে ঘষতে থাকে। ঘুমের মাঝেই ঠান্ডায় কেঁপে ওঠে ইনশিতা। একটু ঘুমাই প্লিজ, একটু। এবার জেহের ইনশিতার পেটে পুরো মুখে ভেজা চুলের বিচরণ ঘটায়। চোখে পানি লাগতেই ঘুম আলগা হয়ে আসে ইনশিতার। উঠছি তো, আর একটু। জেহের চাপা রাগ নিয়ে বলে, কলেজে যাওয়ার দরকার নেই, ঘুম থেকে ওঠারও দরকার নেই, আজ সারাদিন আমরা এভাবেই থাকবো। ইনশিতা না পেরে উঠে পড়ে। ভালোই বুঝতে পারছে জেহের তাকে না উঠিয়ে ছাড়বে না। চোখে মুখে বিরক্ত উপচে পড়ছে তার। বিড়বিড় করে জেহেরের 14 গোষ্ঠী উদ্ধার করে চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। জেহের নিজেই বিছানা গুছিয়ে ইনশিতার জামা কাপড় ঠিক করে রাখে। তারপর ইনশিতার বই ব্যাগ গুছিয়ে নেয়। এগুলো সে গতকালই এনেছিল। নিচে নেমে ইনশিতা দেখে মিসেস জেসমিন আর আফজাল দুজনে কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে। তাদের কাছে এসে বলে, আপনারা কি কোথাও যাবেন মা? জেসমিন মলিন দৃষ্টি মেলে তাকায়। দেখে মনে হচ্ছে কাল সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। আফজাল নিজেই স্বাভাবিক গলায় বলে, থানায় যাব। ইনশিতা কৌতূহল নিয়ে বলে, কি জন্য? না মানে হঠাৎ থানায়? ইনশিতার কথা শেষ হওয়ার পূর্বে জেসমিন জানায়, জিহাদ কেন এমনটা করলো তা জানার জন্য তার এত কিসের ক্ষোভ ছিল যে কারণে তোমাদের ক্ষতি করতে দ্বিধা করলো না? সব জবাব দিতে হবে ওরকে। কথাটা শুনে ইনশিতার নিজেরও মনে হলো একবার জিহাদের সাথে দেখা করার। তার যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি। সে একবার সিঁড়ির দিকে তাকালো, জেহের এখনো আসেনি। এই ফাঁকে বলে, আমিও যাবো মা আপনাদের সাথে। আফজাল অবাক কণ্ঠে বলে, তুমি কেন যাবে? আর জেহেল তো যেতে দেবে না। জানি বাবা, কিন্তু আমারও যাওয়া প্রয়োজন। আমিও সব শুনতে চাই। আজকে কলেজে যাওয়ার নাম করে আপনাদের সাথে যাব। জেহেল কলেজ যাওয়ার পারমিশন দিয়েছে? জি বাবা। আফজাল খুশি হলেন এই কথাই। তার একটু বাদেই জেহের এসে চেয়ারে বসে। ইনশিতা তার প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, আপনি কখন যাবেন অফিসে? তোমাকে পৌঁছে দিয়েই যাব। আপনি চলে যান, আমি না হয় বাবা মায়ের সাথে যাব। তারা একটু কোনো আত্মীয়র বাসায় যাবে। যে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যখন দিয়ে আসবো বলেছি তার মানে আমি। গট ইট? ইনশিতা হতাশার শ্বাস ছাড়া লুকিয়ে।
জেহের সাথে কলেজে গেলে তো থানায় যেতে পারবে না। আফজাল ইশারায় বললেন কলেজ থেকে থানায় যেতে। খাবারের পর্ব শেষ করে জেসমিন আর আফজাল আগেই বের হয়ে যান। জেহের ইনশিতাকে নিয়ে তার গাড়ি করে কলেজের পথে বেরোয়। গাড়ি চালাতে চালাতে জেহের তাকে আদেশ নির্দেশ মেনে চলতে বলছিল তার কথা মতো। এই যেমন কারোর সাথে মেশা যাবে না, তেমন প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না, কোনো বন্ধু বানানো যাবে না, ব্লা ব্লা ব্লা। ইনশিতা তখন অন্য ধ্যানে। মাঝপথে ইনশিতা জেহেরকে গাড়ি থামাতে বলে। এখানে কি দরকার? এই যে শপিংয়ে যাব একটু। এখন কলেজ টাইম, আসার পথে নিয়ে আসবো। না না, আমার এখনই দরকার। ওকে, কি কিনবে আমাকে বলো, আনছি আমি। আপনি চান না, অফিসে দেরি হয়ে যাবে তো। আমি কিনেই ট্যাক্সি নিয়ে চলে যাব। জেহের চোখ রাঙিয়ে বলে, একা যাওয়ার দরকার নেই, কি কিনবে বলো, আমি কিনে নিয়ে আসছি। আরে আপনি বুঝতে পারছেন না, ওটা আমাকে কিনতে হবে। আপনি যান, আমি বললাম তো চলে যাব। গিয়ে আপনাকে ফোন করে কেমন? দরকার নেই। জেহের গাড়ি স্টার্ট দিল। ইনশিতা তড়িঘড়ি করে জেহেরের হাত ধরে থামালো। জেহেরকে বোঝানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলে, আপনি একটু বুঝুন প্লিজ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা মেয়েদের পার্সোনাল, মানে বুঝতেই তো পারছেন, অনেক পার্সোনাল। জেহের রেগে গেল তা শুনে, ঝাঁঝালো গলায় বলল, শাট আপ, আমার কাছে তোমার পার্সোনাল বলে কিছু নেই, তোমার সব কিছুই। ও রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আপনিও আসুন, তাহলে আমার সাথে আপনাকে নিয়ে শপিংয়ে যাব। এই কথায় শান্ত হয় জেহের। গাড়ি থেকে নেমে ইনশিতাকেও নামায়। ইনশিতা তখন ভেতরে গিয়ে মেয়েদের দোকানের সামনে দাঁড়ায়। যে তখনও হাত শক্ত করে ধরে আছে ইনশিতার। ইনশিতাকে চুপচাপ দেখে জেহের বলে, কি হলো, কিনবে না? ইনশিতা হাত ছাড়াতে নাই। বিনিময়ে জেহের তাকে চাপা স্বরে ধমকায়। সাহস তো কম না, আমার থেকে হাত ছাড়ানো। আমি ভেতর যাব। তো চলো, হাত ছাড়ানোর কি আছে? ইনশিতা ইশারায় দোকানটাকে দেখতে বলে। জেহের সামনে ফিরে দেখে এটা মেয়েদের আন্ডার থ্রটসের শপ। এক মুহূর্ত ইতস্তত করে, গলা খ্যাকড়ে বলে, ওয়েল, তুমি যাও, আমি এখানে আছি। ইনশিতা ভেতরে চলে যায়। জেহের দোকানের সামনে দাঁড়িয়ে আর চোখে কাচের ভেতর থেকেই ইনশিতাকে দেখতে থাকে। 15 মিনিট জেহের বাইরে দাঁড়ায়। আশেপাশের লোকজন জেহেরকে দোকানের দিকে তাকিয়ে থাকতে দেখে উল্টোপাল্টা ভাবছে। ইতিমধ্যে 2-1 তাকে এখানে দাঁড়িয়ে থাকার কারণও জিজ্ঞেস করেছে। জেহের উত্তর দেয়নি। চোখ মুখ শক্ত করে তাদের দিকে কঠিন দৃষ্টি ছুড়ে দিয়েছিল শুধু। তার কি দায় পড়েছে মানুষদের কাছে কৈফিয়ত দেওয়ার? এতে যেন লোকজন আরও বেশি সন্দেহ করছে তাকে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। সেই মুহূর্তেই ইনশিতা বেরিয়ে আসে। জেহের হাঁপ ছেড়ে বাঁচে। তার খুবই অসহ্য লাগছিল সকলের সন্দেহের কেন্দ্রবিন্দু হতে। তবে ইনশিতা এসে তাকে আরও একটি মেজাজ গরম করা খবর দিয়ে যায়। আপনাকে আগেই বলেছিলাম চলে যেতে, আমার আরও দেরি লাগবে। জেহের বিরক্ত হয়ে বলল, হোয়াট দ্য হেল, এতক্ষণ কি করছিলে? ইনশিতা মুখটাকে সিরিয়াস বানিয়ে বলল, আপনি বুঝবেন না ওসব মেয়েদের ব্যাপার স্যাপার। আর আমার একজন আপু, মানে কলেজের সিনিয়র আপু আছেন আমার সাথে, ওনার সাথে আমি চলে যাব কলেজে। পৌঁছে আপনাকে ফোন দেব, আপনি যান। ডাকো তোমার সিনিয়র আপুকে। উনি ভেতরে, এখন আসবেন না। আপনি যান না, চিন্তা করবেন না। আপনার কি আপনার রোজার উপর ভরসা নেই? এই কথার পর জেহের আর একটি শব্দও করতে পারল না। শেষমেশ জেহেরকে বাধ্য হয়ে যেতেই হলো। জেহের যাওয়া লক্ষ্য করে ইনশিতার একটি ট্যাক্সি ধরে সোজা থানায় চলল। থানার সামনে দাঁড়িয়ে ভাবলো সে কি এসে ঠিক করেছে, চলে যাবে নাকি? না, এখন জিহাদ কিছুই করতে পারবে না তার। জিহাদের থেকে সমস্ত সত্যি জেনে তারপরই যাবে। ভেতরে ঢুকে দেখলো আফজাল আর জেসমিন চেয়ারে বসে আছে। মূলত তারা ইনশিতার জন্য অপেক্ষা করছিলেন। সকলে মিলে চললেন দারোগার পিছু পিছু। জিহাদকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। আফজাল আর জেসমিন আগে প্রবেশ করেন। ইনশিতা দুরু দুরু বুক নিয়ে ভেতরে ঢোকে। একটি চেয়ারে বসে জিহাদ 2 হাত টেবিলের ওপর একত্র করে মাথা নিচু করে বসে আছে। মাথার ওপর হলুদ টিমটিমে আলো জ্বলছে। আফজাল আর জেসমিন সামনে রাখা 2টো চেয়ারে বসেন। ইনশিতা দাঁড়িয়ে থাকে আলো থেকে কিছুটা দূরে। কারোর উপস্থিতি টের পেয়ে জিহাদ মাথা তোলে। তার শরীর দুর্বল খানিকটা। শরীরে দুর্বলতার চেয়ে মনের দুর্বলতাই তার কাছে অধিক যন্ত্রণার। চোখের সামনে বাবা মাকে দেখেও তার ভাবান্তর হয় না। নিস্তেজ চক্ষুজোড়া মেলে অস্থির হয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। আলোর আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত এক মানবীকে চোখে পড়ে তার। নিমেষে সে চিনে যায় মানবীটিকে। মৃদু হাসে সে। জিহাদকে এমন নির্বিকার দেখে হুট করেই তার গালে চর কষিয়ে দেন জেসমিন। তার চোখের কোণ বেয়ে অশ্রুধারা অবিরাম ঝরছে।
এমন পাষাণ ছেলেকে যদি তিনি মেরে ফেলার সুযোগ পেতেন তাহলে সেই কাজটি করতে দ্বিতীয়বার ভাবতেন না। জিহাদ চোখ বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস নিল। এখন আর তার রাগ দেখানোর কোনো মানেই নেই। তার শুধু একটাই চাওয়া, অন্ধকারে ডুবে থাকা মানবীটিকে এক ঝলক চোখে দেখা। 6-7টা মাসের মতো যে সে তার ভালোবাসাকে দেখেনি। তোর মতো ছেলেকে আমার পালন করাই ভুল হয়েছিল। উচিত ছিল ছোটবেলায় তোকে মেরে ফেলা। অন্তত তোর এমন জঘন্য রূপ দেখা থেকে বাঁচতাম। তোকে যদি একটা কুকুরের সাথে তুলনা করা হয়, কুকুরকে অপমান করা হবে। জেসমিনের চেঁচিয়ে ওঠা কণ্ঠে জিহাদ রক্তচক্ষু মেরে তাকালো। রোশানলের আগুনে জ্বলতে লাগলো তীব্রভাবে। আক্রোশে ফেটে পড়ল সে নিজেও। কোন অধিকারে আপনি আমাকে মেরে ফেলার কথা বলছেন? হ্যাঁ, আপনি তো আমার আপন মা নন, সৎমা। আপনি শুনেছেন, সৎমা আর সৎমা হয়েও নিজেকে কখনোই আমার নিকট আপন করে তুলতে পারেননি, যার কারণে আমাকে কুকুর বলার অধিকারটাও আপনার নেই, মিসেস জেসমিন চৌধুরী। টেবিলের ওপর স্টিলের গ্লাসকে জোরে ছুঁড়ে ফেলল সে। তা দেখে দারোগা সে দ্রুত জিহাদকে হাত আর পা চেয়ারের সাথে বেঁধে দিল। জেসমিন চৌধুরী থমকালেন কয়েক মুহূর্তের জন্য। দৃষ্টিজোড়া তার নিবদ্ধ হলো জিহাদের ক্রোধপূর্ণ চোখে। এই ছেলেকে তিনি ছোটবেলা থেকেই বুকে আগলে বড় করেছেন। মিতালি বেঁচে থাকাকালীন সময়েও এই জিহাদকেই তিনি পালন করেছিলেন, যে কিনা তার আঁচল ধরে ধরে ঘুরত সারাটাক্ষণ। আজ সেই তাকে সৎমা বলে দূরে ঠেলে দিচ্ছে। বুক ভার হয়ে এলো জেসমিনের। আফজাল জিহাদকে ধমকে উঠলেন। জিহাদ, মুখ সামলাও। কাকে কি বলছো তুমি? তোমার জন্মের পর থেকেই কিন্তু জেসমিনের কাছেই বড় হয়েছো। ও তোমাদের আপন নাম, আপন মা না হলেও আপন মায়ের চেয়েও অংশ কম না। জিহাদ তাচ্ছিলের হাসি মুখে ফুটিয়ে চেয়ারে হেলে বসল। আপন মায়ের মতো হলেও তিনি দায়িত্ব পালন করেননি। কি দায়িত্ব পালন করেনি শুনি? এমন তো না যে জেসমিন তোমাকে সৎ ভেবে দূরে ঠেলে দিয়েছে। সেটাই ঘটেছে মিস্টার আফজাল চৌধুরী। ভিন্নতম লজ্জা বোধ নেই তোমার যে বাপের নাম ধরে ডাকো আর করে তোমাকে দূরে ঠেলছ? সৎ মায়ের মতো আচরণ করছো করে, হ্যাঁ? জিহাদ এবার চোখে মুখে অজস্র ঘৃণা ফুটিয়ে তুলল। সোজা হয়ে বসে ঘৃণা নিয়েই বলতে লাগলো সে। বেশ, তাহলে তো আপনাদের সবটাই বলতে হয়। তাহলে শুনুন প্রথম থেকেই। মায়ের বেঁচে থাকার সময় আর মৃত্যুর পরেও আমি মিসেস জেসমিন চৌধুরীর ছায়ায় বড় হই। বলতে গেলে আমার মা বলতে শুধু ওনাকেই মানতাম। বুঝ হওয়ার পর থেকেও আমি কখনোই ওনাকে সৎ মা মানতাম না। ভালোবাসতাম সবচেয়ে বেশি। কিন্তু জেহেরের অসুস্থতার পর থেকেই যেন আমার প্রতি ওনার কেয়ার সব কমে যেতে লাগলো। জেহের মায়ের শোকে মানসিক রোগীতে পরিণত হয়, সেটা কিছুটা বুঝতাম আমি। আফজাল বাধা দিয়ে বললেন। এটা অস্বাভাবিক কিছু নয়। জেহেল অসুস্থ ছিল তাই ওকে অ্যাটেনশন বেশি দেওয়া হতো শুধু। জিহাদ জবাব দিল না। সে তার মতো বলে যেতে লাগলো। আমাকে আলাদা ঘর দেওয়া হলো। তারপর থেকে দেখতে লাগলাম জেসমিন চৌধুরী জেহেরের প্রতি খেয়াল রাখছেন বেশি। তার খাওয়া হলো কিনা, গোসল করলো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আরও অনেক কিছু যেগুলো আগে আমারও ক্ষেত্রেও করতেন। তবে তা যে কমে যেতে লাগলো তা আমি বুঝতাম। ধীরে ধীরে আমাকে খাবার খাইয়ে দিতেন খুব কম। আগে আমার কাছে ঘুমিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, সেটা আর করছিলেন না তিনি। মাঝে মধ্যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকতাম, এই বুঝি মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। কখনো তো দরজার কাছেই ঘুমিয়ে গিয়েছিলাম। জেবা আসার পরও তেমন ছিলেন। জেবা আর আমার থেকে সব কিছুতেই জেহেরকে প্রাধান্য দিতেন। তাকে সব সময় জেহেরের রুমের সামনেই ঘুরঘুর করতে দেখা যেত। ছোট হওয়ার আমিও তাই ভাবতাম যে জেহের অসুস্থ, তাই তার প্রতি বিশেষ খেয়াল রাখা হতো। কিন্তু যখন বড় হলাম তখন জেহের নিজ দায়িত্বে নিজে তুলে নিল। তবুও দেখতাম সব সময় উনি সেই জেহেরের পেছনেই থাকতেন। জেহের যাতে তাকে আমাদের মতোই মা ডাকে। আর সব সময় খাবার টেবিলে নিজের পছন্দের খাবার পেতাম না, সব ছিল জেহেরের পছন্দের। যে কিনা কখনোই জেসমিন চৌধুরীর পাত্তা দিত না। তার পছন্দের সব কিছুই করাটা আমার কাছে জাস্ট বিরক্ত লাগতো। টাকা পয়সার অভাব না থাকলেও ভেতরে ভেতরে মায়ের ভালোবাসার প্রচণ্ড অভাব বোধ করতাম। তখন থেকে জেহেরের প্রতি আলাদা ক্ষোভ জন্মালো।
সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য মনে হলো না আমার। আমি শুধু জেহেরকে সব ধরনের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইতাম। তাই বড় হওয়ার পর বুঝে শুনেই ওর ঔষধের সাথে একটু একটু করে ড্রাগস মেশাতাম। যখন দেখলাম আমার ভালোবাসাকে সে তখন নিজের করে নিয়েছে, তখন আরও বেশি রাগ হতে লাগলো জেহেরের প্রতি। সে কেন এত ভালোবাসা পাবে? আমি 2 বছর ইনশিতাকে ভালোবেসেছি, আর জেহের কিনা মাত্র প্রথম দেখাতেই ইনশিতাকে নিজের দাবি করলো। মায়ের ভালোবাসা তো পেলামই না, তারপর যেখানে ইনশিতাকে সারা জীবনের সঙ্গী বানাতে চাইলাম তাকেও পেলাম না। আমার রাগে মাথাটা ফেটে যাচ্ছিল। ড্রাগসের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। জেহেরের গার্ডসদের মধ্যে একজন থাকতো, যার সাহায্যে জেহের দেশের বাইরে থাকলে তার মাধ্যমে ড্রাগস মেশানো ঔষধ খাওয়াতাম, যাতে ও মরে যায় আর সব ভালোবাসা আমার হয়ে যায়। বলেই থামল জিহাদ। তার পানির তেষ্টা পেয়েছিল বড্ড, কিন্তু হাত বাঁধা তার সামনে বসে থাকা দুজনকে বলা যে বৃথা, তাই আর বলল না। এই যে সামনে তার সৎমা নামক আপন মা বসে আছেন, অথচ তিনি বুঝতেই পারছেন না যে তার ছেলের গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। এতক্ষণে ইনশিতা আফজাল আর জেসমিনের চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। জিহাদের টকটকে লাল দৃষ্টি তার মাঝে নিবদ্ধ। আর কেউ না দেখলেও ইনশিতা ঠিকই দেখলেও জিহাদের চোখের কোণে ভিড় করা অশ্রুজল। আফজাল আর জেসমিন দুজনেই থম মেরে বসে রইল। আফজাল এমনিতেও সন্তানদের বেশি সময় দিতে পারতেন না, আর জেসমিন বোধহয় জেহেরকে অ্যাটেনশন দিতে গিয়ে ভুলেই গেছেন যে তার আরও 2টি সন্তান আছে, যে বা ছোটো থেকেই ম্যাচিওর, তাই তাকে নিয়ে আলাদা করে ভাবা লাগেনি। আর জিহাদ, সে যে মনে এত ক্ষোভ পুষে রেখেছে তার কোনোটাই তো অযৌক্তিক নয়। তিনি সত্যিই সব কিছুতে জেহেরের প্রাধান্য বেশি দিয়েছিলেন, সবসময় জেহেরের কাছে যাওয়ার বাহানা খুঁজতেন। অথচ আরেকজন যে সবসময় তারই ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতো, তা তিনি বুঝেও যেন বোঝেননি। অপরাধ বোধে তার মাথা হেঁট হয়ে যেতে লাগলো। বসে থাকবেন না, লজ্জা থাকলে এই মুহূর্তেই উঠে যাবে। তারপর আর বসে থাকতে পারেননি তারা। কোনো রকম নড়বড়ে শরীর নিয়ে জেসমিন উঠে আসেন। এখন শুধু জিহাদ আর ইনশিতা। জিহাদের দৃষ্টি এখনও ইনশিতার ওপর। কত মাস পরে ইনশিতাকে দেখতে পেল সে। চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে, তাতে অস্বস্তিটা দানা বাঁধছে ইনশিতার শরীরে। জিহাদ নিজেই হেসে বলল, এসো, বসো। তোমারও নিশ্চয় তাদের মতো অনেক প্রশ্ন আছে, তাই না? বলো বলো, সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আমার আশা। ইনশিতা একবার বাইরে গিয়ে ফিরে আসলো হাতে গ্লাস নিয়ে, এনে জিহাদের সামনে রাখে। জিহাদ এতেই যেন চরম তৃপ্তি বোধ করে। এই মেয়েটা আজ তার জীবনে থাকলে ছোটবেলার সব কষ্ট ভুলে যেত নিমেষেই। সাজিয়ে রাখার জন্য কি পানি এনেছো নাকি? দেখছো না আমার হাত বাঁধা? জিহাদ কি চায় তে সে বুঝতে পারল। ইতস্তত করতে লাগলো ইনশিতা। তবু মানবিকতার খাতিরে সে গ্লাস নিয়ে জিহাদের পাশে দাঁড়িয়ে পানি খাওয়ায়। পানি পান করার সময়ও জিহাদের নজর ছিল ইনশিতার মুখে। তৃপ্তির একটা শ্বাস নিয়ে সে বলে, যাক, জীবনে অনেক কিছু পূর্ণ না হলেও এই একটা আশা পূর্ণ হলো। যাও যাও, বসো। কি কি বলবে বলো? এখানে বসে থাকতে নিশ্চয় কষ্ট হচ্ছে, ফ্যান আনতে বলবো? ইনশিতা একটা কথাও বলল না। সে টেবিলের ওপর চেয়েছিল শুধু। একবার পূর্ণ দৃষ্টি মেলে তাকায় জিহাদের দিকে। জিহাদ আর জেহেরের চেহারা এক হয় যে কেউ জিহাদকে জেহের বলে ভুল করবে। যেন জেহের উস্কো খুস্কো চুল, বিধ্বস্ত চেহারা আর রক্তিম চোখ নিয়ে বসে আছে। জেহের সেই আগের মতো হিংস্র থাকলে তাকেও রাগের সময় এমন লাগতো। ইনশিতা মনে মনে শুকরিয়া আদায় করলো জেহেরকে সুস্থ করে দেওয়ার জন্য। আপনার প্ল্যান কি? ইনশিতার প্রশ্নটি খুবই অপ্রয়োজনীয় ঠেকলো জিহাদের কাছে। সে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, প্ল্যান? তাও আবার আমার? কি যে বলো না ইনশিতা। খবরদার ওই মুখে আমার নামটাও নেবেন না। ইনশিতা ঝাঁঝালো গলায় বলল কথাটা। হাসি থামায় জিহাদ। ঘাটটাকে হালকা কাত করে তাকায় সে। জিহাদের এমন কাজে ইনশিতার বুকের ভেতরটা ধক করে উঠল। 6-7 মাস আগে জেহেরকে দেখছে যেন সে। ভয়ে ইনশিতা সামনের গ্লাসটির অবশিষ্ট পানি ঢকঢক করে পান করলো। জিহাদ ঘাড় কাত করে হাসল। তার এঁটো পানি খেয়েছে ইনশিতা। এই মুহূর্তে সত্যি জিহাদকে মারাত্মক ভয়ানক লাগছে। ইনশিতার ঘাম ছুটানো ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখলো কতক্ষণ জিহাদ। তারপর বলে উঠল, আমাকে দেখে জেহেরকে মনে পড়ে গেল, তাই না? ইনশিতা তৎক্ষণাৎ তাকালো জিহাদের দিকে। জিহাদ কি করে জানলো? তোমাকে দেখে বোঝাই যাচ্ছে কতটা ভয় পাচ্ছ। বাট চিন্তা নেই, আমি জেহেরের মতো না।
আজে বাজে কথা রাখুন আর বলুন আপনি এমন কেন করেছেন। জিয়াদ অবাক হওয়ার ভঙ্গিতে বলল। আমি আবার কি করলাম? বিরক্তিতে ইনশিতা মুখ দিয়ে চক্রান্ত শব্দ করল। জানেন না কি করেছেন? এই যে জেহেরকে মারার, আমাকে জোর করে তুলে নেওয়ার, এসব আপনি কেন করেছেন? বাবাকে কেন মারতে চেয়েছিলেন? একটু আগে তো শুনলেই জেহেরকে কেন মারতে চেয়েছি, তাহলে এক প্রশ্ন বারবার করছো কেন? মাছেরকে একটু বেশি না হয় ভালোবেসেছিল, এই সামান্য কারণে আপনি জেহেরকে মারতে চেয়েছেন? জিয়াদ শক্ত গলায় বলল। এটা মোটেও সামান্য কারণ নয় ইনশিতা। তুমি তো মা বাবার সঙ্গ পেয়েছো ছোট্ট থেকেই, তাই তুমি বুঝছো না। আমি তো ছোট থেকেই বাবার আদর পাইনি। মায়ের আদর যতটুকু পেয়েছি পরবর্তীতে সব জেহের ছিনিয়ে নিল। এতে জেহেরের কি দোষ? জেহের তো তখন মাকে দেখতে পারেনি, এখনো না। জেহের অসুস্থ থাকায় মা শুধু ওর প্রতি একটু বেশি অ্যাটেনশন দিয়েছে, ব্যাস। তো জেহেরের কি দোষ পড়লো? ওর দোষ। ও কেন জন্ম নিল পৃথিবীতে? ও আসার পর থেকে সব কিছুই ছিনিয়ে নেয় আমার থেকে। প্রথমে আমার আপন মাকে, তারপর সৎ মা, আর তারপর আমার ভালোবাসার তুমিকে। ইনশিতা তাচ্ছিল্য সহকারে বলল। ভালোবাসা? সিরিয়াসলি? আপনি আমাকে ভালোবাসেন? আপনার কাছে মনে হচ্ছে না এটা পৃথিবীর সেরা চোখ? আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকতেন তাহলে নোংরামো করতে চেয়েছিলেন কেন? আমি এটা করতে চাইনি ইনশিতা। আমি সত্যি তোমাকে ভালোবেসেছি, ইভেন এখনও বাসি। ও প্লিজ, দয়া করে নোংরামোকে ভালোবাসার রূপ দেখবেন না। জিয়াদ অস্থির হয়ে বলল। ইনশিতা, বিশ্বাস করো, তখন আমার মাথায় পাগল ভর করছিল। আমি সত্যি এমনটা করতে চাইনি। নয়নিকার কথায় আমার যে কি হলো, ব্রেন ওয়াশ হয়ে গিয়েছিল একদম। তোমাকে পাওয়াটা মুখ্য হয়েছিল তখন, যে করেই হোক। রেপ। জিয়াদকে থামিয়ে ভ্রু কিঞ্চিত কুচকাই। 1 মিনিট, নয়নিকা মানে? নয়নিকা কেন এমন আইডিয়া দেবে? ও কখনোই এমনটা চাইবে না, সব আপনার প্ল্যান, আমি বুঝি। সত্যি বলছি আমি। যে বা কেউ জিজ্ঞাসা করে দেখো, নয়নিকাই এসব করতে বলেছিল। আমি প্রথমে সায় দেইনি, ওই আমাকে বারবার বলতো। পরে ভেবে দেখলাম এমন করলে তোমাকে পাওয়াটা আরও সহজ হবে, তাই এমন করেছিলাম। তাহলে নয়নিকাকে মারলেন কেন? নয়নিকা যেহেতু আপনার সাহায্য করতে চেয়েছিল, তাহলে ওকে কেন এত নৃশংসভাবে হত্যা করলেন? আর জেবা কোথায়? ও একজন বিশ্বাসঘাতক, তাই যেবার খবর জানি না। আমার কেন যেন মনে হচ্ছে আপনি নিজেই নয়নিকাকে ফুসলিয়েছেন। না হলে নয়নিকা কখনোই আমার ক্ষতি করতে চাইতো না। কি বলে ফুসলিয়েছেন ওকে? বলুন, কি এমন বলেছিলেন যে নয়নিকা তার বেস্ট ফ্রেন্ডের এত বড় ক্ষতি করতে চাইল? জিয়াদ চোখ বন্ধ করে বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। তোমাকেও পুরো ঘটনা বলতে হয় তাহলে? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতেই তো এসেছি। জিয়াদ সরাসরি ইনশিতার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো। তোমাকে 2 বছর ধরে ভালোবাসি। যখন থেকে ভালোবাসি তখন থেকেই তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চাইতাম। ইনশিতা থামিয়ে দিয়ে বলল। লাইফ পার্টনার না বলে বেড পার্টনার বললেই তো পারতেন। ইনশিতা প্লিজ, আমার ভালোবাসাকে খারাপভাবে দেখবে না। খারাপ কাজ করলে খারাপভাবে দেখা অস্বাভাবিক কিছু না। জিয়াদ ওই প্রসঙ্গে কথা বাড়ালো না। তোমাকে যখন জেহের বিয়ে করতে চায় তখন আমার রাগ হয় খুব। তোমার বাবাকে জেহেরের নামে উল্টাপাল্টা বলি যাতে তোমাকে বিয়ে না দেয়, তবে তোমার বাবা পরে উল্টো দিকে হাঁটা শুরু করে। তাতেই আমার রাগ হয়। এই জন্য সুযোগ খুঁজছিলাম তোমার বাবাকে শাস্তি দেওয়ার। কেউ যদি আমার পছন্দের বাইরে কাজ করে তাকে আমি ছাড় দেই না কখনোই। তাই যেদিন নয়নিকাকে মারি সেদিন তোমার বাবাকেও মারতে বাসায় যাই, তবে পুরোপুরি মারতে পারিনি। আশেপাশের মানুষ এসে যাওয়ায় ওই দিন আমি জেহেরের সাথে মিলিয়েই ড্রেস আর লেন্স পরেছিলাম, যার কারণে তোমার মা আমাকে জেহের ভেবে নেয়। জঘন্য আপনি। জিয়াদ বাঁকা হাসে তাতে। তোমাকে না পেয়ে যখন আমি পাগল হয়ে যাই তখন নয়নিকা এসে হাত মেলায় আমাদের সাথে। যে বা আগে থেকেই আমার সাথে ছিল। রাফিদকে যে বা ভালোবাসে। রাফিদকে মারাটা যে বা সহ্য করতে পারেনি, তাই সেও রেগেছিল জেহেরের উপর। জেহেরকে কোনোভাবে কষ্ট দিতে পারলে সেও খুশি। নয়নিকা আমাদের হেল্প করতে চায় তোমাকে পেতে। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না নয়নিকা যে তোমার বেস্ট ফ্রেন্ড, সেটা জানি।
তাই ওর প্রতি তেমন বিশ্বাস হচ্ছিল না। ও বলেছে ও নাকি তোমার ক্ষতি চায়। তোমাকে দেখতে পারতো না নয়নিকা। কেন? তোমার মনে আছে জেহের তোমাকে পাওয়ার জন্য কলেজে গিয়েছিল একবার, আর তখন নয়নিকাকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ। সেদিন রাতেই আমি নয়নিকাকে পৌঁছে দেই। নয়নিকার অবস্থা কিন্তু তখন ভালো ছিল না, হাত কাটা, আর এমনিতেও সে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। নয়নিকাকে আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েই চলে যাই। নয়নিকা বাড়ির সামনেই অজ্ঞান হয়ে যায়, আর আশেপাশের মানুষ ব্যাপারটাকে খারাপভাবে নিয়েছে, ভেবেছে ওকে রেপ করে ফেলে রেখে গেছে। সমাজকে চিনো তো, তিলকে তাল বানিয়ে দিতে তিলকে তাল বানিয়ে দিতে সামান্য সেকেন্ডও সময় লাগে না। নয়নিকা কিছু না করেও তার বদনাম তুলে ফেললো আশেপাশের লোকেরা, আর সেই থেকেই নয়নিকার রাগ তোমার প্রতি। তার নামে এত বড় কলঙ্কের দাগের জন্য সে তোমাকে দায়ী করে, ভাবে তোমার জন্যই তো জেহের ওকে তুলে নিয়েছিল, তোমার জন্যই তার এই অবস্থা। সেজন্যই তোমার কোনো রকম ক্ষতি করতে পারলেই তার শান্তি। জেহেরের কাছে যে তুমি ভালো থাকবে নয়নিকা তা সহ্য করতে পারতো না, হিংসা করতো সে। আমার ইচ্ছে হয়েছিল নয়নিকাকে তখনই পুঁতে ফেলি। তোমার ক্ষতি করতে চায় এমন মানুষকে দুনিয়া থেকে মুছে ফেলতে আমার সময় লাগতো না, কিন্তু তখন আমি শুধু তোমাকে পেতে চাইতাম, তা যেভাবেই হোক না কেন। নয়নিকা আমাকে বুদ্ধি দিয়েছিল যে তোমাকে তুলে এনে রেপ করি, এতে তুমি সম্মানের ভয়ে আমাকে বিয়ে করবে। যে বা না করে দিয়েছিল, আমারও ওই প্রস্তাব ভালো লাগেনি। তোমার কোনো ক্ষতি ছাড়াই তোমাকে পেতে চাইতাম, কিন্তু নয়নিকা প্রতিদিন এই ব্যাপারটা নিয়েই ঘ্যান ঘ্যান করতো। তা আমার মাথায় সেটা হয়ে গেলে আমি ভাবতে থাকি যে ওটাই হয়তো ঠিক হবে। আসলে তোমাকে কিভাবে নিজের করে পাবো সেটাই আসল লক্ষ্য হয়েছিল আমার, যার কারণে এমন নিচু কাজ করতেও দ্বিধাবোধ হয়নি। যে বা চাইছিল না কিছুতেই। পরে নয়নিকাও ওর ব্রেন ওয়াশ করিয়েছে। সে বলেছে তোমাকে রেপ করলেই জেহের কষ্ট পেয়ে পেয়ে মরবে, আর জেহেরের কষ্টেই যেহেতু জেবা চায়, সেহেতু এই পথটাই বেস্ট। জেবাও পরে সায় জানিয়েছে। তারপর নয়নিকার প্ল্যান করলো তোমাকে কোনোভাবে জেহেরের বাগানবাড়ি থেকে বের করে আনবে। সেটাও হলো। তারপর তোমাকে কোনো জোর করা ছাড়াই তুলে নিয়ে যায়। কিন্তু আমি চেয়েছিলাম ওই দিন বিয়ে করে নিই তোমায়, তাহলে কোনো কষ্ট পেতে হবে না তোমার। কিন্তু তুমি যখন বিয়ে করতে চাইছিলে না, আর বারবার জেহেরের কাছে যেতে চাইছিলে, তখন আমার রক্ত গরম হয়ে গিয়েছিল, তাই তোমায়। ঈশিতা শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নয়নিকা প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা জঘন্য কাজ ওকে মেরেছিলেন কেন? যখন দেখলাম তোমাকে পাইনি, তখন নয়নিকার উপর রাগ চেপে গেল আমার। আর এমনিতেও তখন নয়নিকার প্রয়োজন ফুরিয়ে এসেছিল। নয়নিকা বেঁচে থাকলে তোমার আরও কোনো বড় ধরনের ক্ষতি করে বসতো, আর যে তোমার তাকে মেরে ফেলবো না তা কি হয়? তাই নয়নিকাকে কষ্ট দিয়ে দিয়ে মেরেছি, আর সেই খুনটা জেহেরের উপর চাপাতে চেয়েছি। ভেবেছি জেহের জেলে গেলে তোমাকে পাওয়া যাবে কোনো বাধা ছাড়াই, কিন্তু পেলেন না তাই তো? আর আপনি যদি আমাকে জোর করে নিয়ে যেতেন না, তাও আপনাকে কোনোদিন মানতাম না আমি। ভালোবাসা তো দূর। তুমি শুধু সব সময় আমার কাছেই থাকলেই হতো। তোমার ভালোবাসা লাগবে না, আমার ভালোবাসা দিয়েই সবটুকু পূরণ করতাম। কথাটি খুব ধীর স্বরে মাতাল চাহনিতে তাকিয়ে বলল জিহাদ। এই কথার পর ঈশিতার বসে থাকতে অস্বস্তি হচ্ছিল খুব। ইনশিতা, জিহাদের মাদকতা ভরা কণ্ঠে ঈশিতার নাম শুনে তার বসে থাকতে আর ইচ্ছে হলো না। ঈশিতা ওঠার আগেই জিহাদ বলল, খুব ভালোবাসি তোমায় ইনশিতা, আমাকে আপন করে নাও, আমাকে একটু ভালোবাসো প্লিজ, একটু ভালোবাসা চাই আমার ইনশিতা। ঈশিতার কোনো ফিল হলো না এই কথা শুনে। জিহাদ তাকে ভালোবাসে ঠিক, এটা ঈশিতা নিজেও বুঝতে পারছে, তবে ভালোবাসার ধরনটা মোটেও গ্রহণযোগ্য নয়। ভালোবাসা পাওয়ার জন্য জিহাদ খুব নোংরা উপায় বেছে নিয়েছে। সে তো পারত রাফিদের মতোই ভালোবাসাকে মুক্ত করে দিতে, কিন্তু না, ভালোবাসাটা যেন তার জেদে পরিণত হয়েছে, আর সে জেদ মেটাতে যে কোনো কিছুই করতে চাইতো। ঈশিতার এটাই ভালো লাগলো না। কেন সে রাফিদের মতো পরিস্থিতিকে মেনে নিতে পারেনি? কেন এত বিকৃত উপায় বেছে নেওয়া? ঈশিতা উঠে পড়ল যাওয়ার জন্য। জিহাদ যেন এতে আরও অস্থির হয়ে পড়ল।
ইনশিতা, আর একটু বসো না প্লিজ। আমি কিছু বলবো না আর, শুধু একটু বসো ইনশিতা। ইনশিতা এবার কণ্ঠে তেজ ঢেলে বলল, কেন বসিয়ে রেখে কি করবেন? চোখের ক্ষুধা মেটাবেন? চোখ দিয়ে গিলে খাবেন, তাই তো? ভুল ভাবছো ইনশিতা, আমি এমনটাও ভাবতেও পারি না। ইনশিতা প্লিজ। জিহাদের চোখের কোণে জল টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। ইনশিতা ঠায় দাঁড়িয়ে রইল। জিহাদ চেষ্টা করছে চোখের পানিটুকু আড়াল করতে। সে চাইছে না কোনোভাবে ইনশিতা তার দুর্বলতা দেখুক। ঘাড় এদিক ওদিক নাড়িয়েও চোখের পানি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বেহায়া জল উল্টো এতে আরও বাড়ছেই। জিহাদ তখন রাগ নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে দারোগার উদ্দেশ্যে বলতে লাগলো, হাত খুলে দিলে কি আমি পালিয়ে যেতাম? তোকে কাছে পাই, বাপের নাম ভুলিয়ে দেব শালা। বলতে বলতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখের কোণ ঘেঁষে। মুহূর্তেই মাথা নিচু করে ফেলল জিহাদ। এবার তার সত্যিই খুব দুর্বল লাগছে। ইনশিতা ব্যাগ থেকে রুমাল বের করে জিহাদের কাছে এগিয়ে আসলো। ইনশিতার উপস্থিতি টের পেয়েও জিহাদ মাথা তুলল না। তার ভাবনা ছিল ইনশিতার রুমাল দিয়ে তার চোখের জল মুছে দেবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ইনশিতার রুমালটা টেবিলের ওপর রেখে দেয়। ছাড়া পেলে মুছে নেবেন। বলে চলে যেতে নাই ইনশিতা। জিহাদ এবার মাথা তুলে অসহায় চোখে তাকায়, কাতর গলায় বলে, যেও না জান প্লিজ। ইনশিতা পেছন ফিরে তার দিকে তাকিয়ে বলে, পরবর্তীতে কাউকে ভালোবাসলে ভালোবাসাকে মুক্ত করে দিতে শিখবেন, খারাপ পথ বেছে নেবেন না। তুমি ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবতেও আসে না ইনশিতা। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল। জিহাদ কান্না আসা গলায় চেঁচিয়ে বলল, আমার 2 বছরের ভালোবাসাটাকে কেন দেখছো না? আমার ভালোবাসা নোংরা ছিল না ইনশিতা, এমনভাবে বলো না প্লিজ ইনশিতা। একটু বসো, ছেড়ে যেও না, দোহাই তোমার। ইনশিতার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল, তাচ্ছিল্যের হাসি। এমনভাবে সে একদিন জিহাদের পায়ে পড়ে দোহাই দিয়ে বলেছিল ছেড়ে দিতে। আজ সে জিহাদ দোহাই দিচ্ছে ছেড়ে না যাওয়ার। অদ্ভুত। ইনশিতা দ্রুত পায়ে চলে আসলো। তার কলেজে যেতে হবে এখন। জেহেরকে তখন ফোন করে জানাতেও ভুলে গিয়েছিল। ফোন বের করে জেহেরকে ফোন দিয়ে বলে সে একটু আগেই কলেজে পৌঁছেছে, চিন্তা না করতে। ওপাশ থেকে জেহেরের কোনো আওয়াজ না পেয়ে ইনশিতা কেটে দেয়। ট্যাক্সি নিয়ে চলে কলেজের পথে। বিষাদের ছেয়ে আছে তার মনটা। নয়নিকার কাজে সে একটুও সন্তুষ্ট নয়, তবুও দোয়া করে যাচ্ছে মৃত নয়নিকার জন্য। যতই হোক, সে তো নয়নিকাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিল। জিহাদ ইনশিতার গমন পথে অসহায় দৃষ্টি মেলে শুধু তাকিয়েছিল, কিন্তু তার কিছুই করার নেই। ভালোবাসা সে হারিয়েছে সারা জীবনের জন্য। এখন আর চোখের জল ঢাকতে ইচ্ছে হচ্ছে না। তাদের কি দোষ? আপন মনে গড়িয়ে পড়ুক তারা, কোনো বাধা নেই। ইনশিতা ট্যাক্সি থেকে নেমে কলেজের গেটের কাছে আসতেই থমকে গেল। গেটের সামনে জেহেরের গাড়ি দাঁড় করানো, আর তার সামনে জেহের ঠেস দিয়ে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ভয়ে ইনশিতার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তো জেহেরকে মিথ্যে বলেছিল, এখন যদি জেহের জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেবে? ইনশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে জেহের এগিয়ে আসে এবং আশ্চর্যজনকভাবে সে কিছুই বলল না। উল্টো ইনশিতার কপালে লম্বা চুমু দিয়ে বলল, মনোযোগ দিয়ে ক্লাস করবে কেমন? আমি আসবো নিতে। ইনশিতা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইনশিতা খেয়াল করলো জেহেরের শরীর মৃদু কাঁপছে, তার চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে যেন। এই আগুন ক্রোধের, যেন সে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। জেহের চলে গেল সঙ্গে সঙ্গেই, আর ইনশিতা থম মেরে রইল। কলেজ শেষে ইনশিতা গেটের সামনে দাঁড়িয়ে থাকে 10 মিনিট। জেহেরের আসার খবরই নেই। ইনশিতা ভাবলো সে ট্যাক্সি করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে জেহেরের গাড়ি এসে থামিয়ে তার সামনে। ইনশিতা উঠে পড়ে। ইনশিতা দেখে জেহের গাড়ি না চালিয়ে এক ধানে তার দিকে তাকিয়ে আছে। জেহেরকে এবার সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তাকে খুব অগোছালো লাগছে, চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে বারবার, ঘোলাটে নীল চোখ। আপনার কি হয়েছে? দেখতে কেমন যেন লাগছে। ইনশিতার কথা শেষ হতে না হতে জেহের তাকে জড়িয়ে ধরল। হতবাক ইনশিতা। যে শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতাকে নিজের কোলে এনে ফেলল। কি করছেন? ব্যথা পাচ্ছি। জেহেরের হাতের বাঁধন আরো শক্ত হলো। বলতে লাগে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। আরে কোথায় যাবো? কিসব যাতা বলছেন? মাথাটা পুরোই গেছে নাকি? ইনশিতার মুখটা জেহের 2 হাতে তুলে বলল, বলো, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? আমাকে সবসময় ভালোবাসবে? আমাকে খুব ভালোবাসবে রোজ? সবকিছু ইনশিতার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইনশিতাকে চুপ দেখে জেহের জোরে ধমকে উঠল। কি হলো বলো?
জেহেরের ধমকে কেঁপে ওঠে ইনশিতা। সামলে উঠে মিনমিন করে বলল, আপনাকে ছেড়ে কেন যাব? আপনাকে আমি ভালোবাসি জেহের। আপনাকে ছাড়ার কথা এ জন্মে ভাবতে পারি না। জেহের স্বস্তি পেল এই কথায়। ইনশিতার মাথা বুকে চেপে একা একা বিড়বিড় করতে লাগে, আমিও তোমাকে ভালোবাসি রোজ, খুব বেশি ভালোবাসি। তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। যে বাসবে তাকে শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। সে বিড়বিড় করতে করতে সে গাড়ি স্টার্ট দিল। ছাড়ুন, বসবো। জেহের ছাড়ল না। এক হাতে ইনশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কোলে বসে গাড়ি চালালো বাড়ির রাস্তায়। রাতে জেসমিন চৌধুরীকে দেখা গেল প্রায় উদ্ভ্রান্তের মতোই কোথাও একটা ছুটে যেতে। একটু আগেই ল্যান্ডলাইনে কল এসেছিল, সেই কল পেয়ে ঘরের পোশাকে চলে গেলেন কোথাও। ইনশিতা তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। জেসমিন চৌধুরীকে এইভাবে যেতে দেখে সে বিস্মিত, কিছু বলার সুযোগই পেল না। রান্না রেখে সে আফজাল চৌধুরীকে ফোন করে জানালো জেসমিন চৌধুরীর যাওয়ার ব্যাপারটা। তার 1 ঘন্টা বাদে আফজাল ফোন দিয়ে জানালেন জিয়াদকে হসপিটালে নেওয়া হয়েছে, অবস্থা খুবই শোচনীয়। পায়ের হাড় ভেঙে গেছে, ঘাড় মচকে গেছে কিছুটা। জানা যায় দুপুরে নাকি জিয়াদকে জেহের এসে হকি স্টিক দিয়ে মারা শুরু করে। পুলিশ কিছু করার আগে সে ভেতর থেকে লোহার গেট বন্ধ করে দেয়। পরে কষ্টে দরজা খুলে জিয়াদকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। আর জেহের পুলিশকে হুমকিও দেয়। এখন জেসমিন খবর পেয়ে হসপিটালে ছুটে গেছেন। সবটা শুনে ইনশিতা তার মানে জেহের তখন আলুথালু বেশে জেল থেকে এসেছিল। তখনই জেহের শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে আসে। রোজকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে থেকে এগিয়ে আসে। হোয়াট হ্যাপেন্ড? স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? ইনশিতা বিস্ময় কাটিয়ে প্রশ্ন করল। আপনি তখন জিহাদকে মেরে এসেছিলেন, তাই না? জেহেরকে নির্বিকার দেখালো, ভাবলেশীন সুরে বলল। হ্যাঁ তো? জেহেরকে নির্বিকার দেখে ইনশিতা আরো বিস্মিত হলো। আপনার কাছে এটা স্বাভাবিক লাগছে? মারতে গেলেন কেন? ও তোমাকে কি বলেছিল মনে নেই? তোমাকে নাকি ভালোবাসে, তোমাকে থেকে যেতে বলেছে, আপন করে নিতে বলেছে। হাউ রিডিকুলাস! এসব আমার সহ্য হয়নি, তাই মেরেছি, ব্যাস। ইনশিতা বড় বড় চোখ করে তাকালো। আপনি কি করে জানলেন এসব? তোমার কলেজে খোঁজ নিয়ে জানতে পারি তুমি যাওনি। পরে গার্ডসদের বললে তারা জানায় তুমি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর সাথে জিহাদের সাথে দেখা করতে গিয়েছো। অফিসের পথে না গিয়ে আমি ওখানে যাই আর তোমার আর জিহাদের সব কথা শুনতে পাই। দেন তুমি চলে আসার আগেই তোমার কলেজে এসে পড়ি আমি। আমাকে যখন কলেজে দেখেছিলেন তখন কিছু বলেননি কেন? এই প্রশ্নে জেহের ইনশিতার কাছে এগিয়ে আসলো, খুব কাছে। আমি তখন খুব রেগেছিলাম, সে রাগ চাইনি তোমার উপর দেখাতে। আমার বাজে রাগটা তোমাকে খুব কষ্ট দেয় রোজ, যার কারণে তুমি আমার থেকে দূরে সরে যাও। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, চাইনি তুমি দূরে সরে যাও, তাই আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছি। ইনশিতা চোখ বন্ধ করে রইল শুধু। জেহেরের তপ্ত নিঃশ্বাসে তার সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে বারবার। তার ভালো লাগলো এই ভেবে যে জেহের তাকে কষ্ট না দিতেই নিজেকে কন্ট্রোলে রাখতে চাইছে। তবে সেই রাগের শিকার যে অন্য কাউকে হতে হয়, যেমনটা এখন জিহাদ হলো। চোখ খুলো ইনশিতা, 1 কদম পিছু হটে সে। জিহাদকে মেরে মোটেও ভালো কাজ করেননি। জেহেরের চোখে রাগের আওয়াজ ঝিলিক দিল। সে বুঝতে পারল ইনশিতা, আর এটাও বুঝতে পারল যে জেহের অন্য কিছু মিন করেছে এটাকে। তাই জেহের কিছু বলার পূর্বে সে বলল, আসলে বলতে চাইছিলাম ও তো ওর শাস্তি পাচ্ছে, তাই না? ওর রায় তো কিছুদিন পর, বাবা সেই ব্যবস্থা করে রেখেছিল। তাহলে ওকে মারার কি দরকার ছিল? আপনিও তো ঝামেলায় ফেসে যেতে পারেন। তার কোনো সুযোগ নেই, আর ওর শাস্তি আরো কঠিন হওয়া দরকার। আমি তো চেয়েছিলাম মেরেই ফেলবো, ওই ডাম্বাস পুলিশের জন্য আর পারলাম না। জেহের চোখ মুখ খিচে বলল কথাটা, যেন জিহাদকে মারতে না পেরে তার দুনিয়ার আফসোস হচ্ছে। ইনশিতা চেয়েছিল হাসপাতালে যাবে, জিহাদকে দেখতে নয়, জেসমিন চৌধুরীকে সামলাতে। মহিলাটা এতভাবে সন্তানদের জন্য, এই ভাবনাটা যদি জিহাদের ছোটবেলার সময়ই ভাবতো তাহলে আর জিহাদের এমন দিন দেখতে হতো না। হসপিটালে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল ইনশিতা। জের মারাত্মক পরিমাণে রেগে আছে, এখন আবার এই কথা বলে রাগাতে চায় না। ঘরের পরিচারিকা একজনকে পাঠিয়ে দিল হাসপাতালে জেসমিন চৌধুরীকে দেখার জন্য। কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসে জিহাদকে হসপিটালে থাকতে হয়েছে, অবশ্যই পুলিশের নজরবন্দি হয়ে। অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। জেসমিন চৌধুরী রোজ গিয়েছেন ছেলেকে দেখতে, সাথে হরেক রকমের খাবার। জিহাদ তাকে দেখে কোনো ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতো না।
বেডে শুয়ে থেকে সবসময় নজর রাখতো দরজার দিকে আর ভাবতো এই বুঝি তার প্রিয় মানুষটি তাকে এক ঝলক দেখার জন্য আসবে। তার ভাবনাগুলো ছিল বৃথা, তবুও নিজ মনে ভাবনা বলতে তো কোনো বাধা নেই। ইনশিতা আজ জেহেরের দিন কাটছে ভালোই, তবে ইনশিতা ভয়ে ভয়ে থাকতো। জিহাদের ভয় কাটেনি। আবার যদি আগের মতো হঠাৎ হামলে পড়ে, বিপদের তো কোনো ঠিক ঠিকানা নেই। তার একদিন সকালেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। জেবা আসলে হুট করেই, তখন সকলে ড্রয়িং রুমে বসেছিল। জেবাকে দেখে ইনশিতা চমকে দাঁড়িয়ে গেল। আজ তার কলেজ নেই আর জেহের অফিসে। জেহের যদি এখন জেবাকে দেখতো তাহলে নিশ্চিত জেবাকে জবাই করে ফেলতো। জেবা কাঁদতে কাঁদতে এসে হঠাৎ করে ইনশিতার পায়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও ইনশিতা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ইনশিতা দ্রুত পা সরিয়ে জেবাকে তুলল। জেসমিন চৌধুরী জেবাকে দেখে খুব রেগে গিয়েছেন। রাগের মাথায় জেবাকে নিজের দিকে ফিরিয়ে পরপর দুবার চড় মেরে দেয়। মেয়ে হয় আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে বিবেকে বাঁধল না? তোমাকেও উচিত ছিল নয়নিকার মতো মেরে ফেলা। তোমাকে পেটে ধরাই আমার ভুল ছিল। জেবা জেসমিন চৌধুরীর পায়ে পড়ল। মা, ও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও গো মা। জেসমিন চৌধুরী পা ছাড়িয়ে দূরে গেল। আগে মনে ছিল না নিজের করা অপরাধের কথা, তাই এখন কি মনে করে ক্ষমা চাইছো? এটাও কোনো প্ল্যান নয় তো তোমাদের? জেবা জোরে জোরে মাথা নাড়ালো। মা বিশ্বাস করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। আমার অপরাধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন, কিছুতেই শান্তি পেতাম না। এতদিন আমি রংপুরের বাসায় ছিলাম, সব কিছু থেকেও যেন কিছুই ছিল না, আমার ঘুম হারাম হয়ে যেত। আমি প্রায়শ্চিত্ত আমার ভুলের জন্য, আমাকে ক্ষমা করে দাও মা। যার সাথে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। জেবা বসা থেকে ইনশিতার পা ধরল আর বারবার বলতে লাগলো ক্ষমা করে দেওয়ার জন্য। ইনশিতা অপ্রস্তুত বোধ করলো। জেবাকে ছাড়িয়ে তাকে সোফায় বসিয়ে দিল। এক গ্লাস পানি এনে তাকে খাইয়ে দিল। তার পাশে বসে বলে, তুমি মন থেকে ক্ষমা চেয়েছো, এটাই অনেক। আল্লাহর কাছে ক্ষমা চাও, উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। জেসমিন চৌধুরী ইনশিতাকে সাবধান করার গলায় বললেন, একে একদম সুযোগ দিও না ইনশিতা। লাই পেয়ে পেয়ে দেখে আরো বড় ক্ষতি করার সুযোগ পাবে। জেবা মাথা নিচু করে কাঁদছে। ইনশিতা ইশারায় মাকে শান্ত হতে বলে। জেসমিন চৌধুরীকে এক পাশে নিয়ে বলে, ও আপনার মেয়ে মা, ভুল করছেন, এখন ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিন। আমার বিশ্বাস ও আর এমন ভুল করবে না। ইনশিতা দেখো, আপনি তোর মা, একবার ক্ষমা করে দেখুন, একবার ওর মাথায় হাত বুলিয়ে দিন। এতটা মাস অপরাধ বোধে মাথায় নিয়ে মেয়েটা বেঁচে ছিল, এটাই অনেক। চান না মা, একবার ওর পাশে বসে ওকে কাছে টেনে নিন। জেসমিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। ধীর পায়ে এগিয়ে, এই মেয়েটা তো তার পেটের, একবার ক্ষমা করে দেওয়াই যায়, কিন্তু যা অপরাধ করেছে তাতে সময়ও লাগবে ক্ষমা করতে। জেবার পাশে বসে তার হাত ধরতেই জেবা হাউমাউ করে কেঁদে ওঠে। জেসমিনকে জড়িয়ে ধরে। ইনশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বাদেই কলিং বেল বেজে ওঠে। ইনশিতা গিয়ে দরজা খুলতে দেখে রাফিদ দাঁড়ানো। সে অস্থির গলায় বলল, কোনো সমস্যা হেতু জরুরি তলব করলে? কিছু হয়েছে? ইনশিতা উত্তর না দিয়ে তাকে ভেতরে আসতে বলে। রাফিদ ভেতরে ঢুকে দেখে জেবা বসা। তার চোখ মুখ শক্ত হয়ে আসে, যেন এক্ষুনি জেবাকে সে মেরে ফেলবে। সেদিন সেই ইনশিতার করুণ অবস্থা নিজ চোখে দেখেছিল, আর তার জন্য এই সামনে বসা মেয়েটাই দায়ী। হাত মুঠো করে সে সামনের সোফায় বসে। জেবা তাকে দেখে আরো টুকরে কেঁদে ওঠে। রাফিদের কাছে এসব ন্যাকামি লাগলো। ইনশিতাকে তারা গলায় বলল, কি বলবে বলো ইনশিতা, আমার যেতে হবে আবার। ইনশিতা রাফিদের পাশে বসেই বলতে লাগে, যেবাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জানি তুমিও রেগে আছো যেবার ওপর, ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না? রাফিদ চাপা স্বর, তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছে ও, সেটা কি ভুলে গেলে? তুমি ক্ষমা করতে পারলে, আমি পারবো না, নেভার। ইনশিতা কিছু সময় চুপ। ভাইয়া তুমি আমার একটা কথা রাখবে? বলো। আগে বলো রাখবে। আগে শুনিনি। যেবাকে বিয়ে করে নাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, তা কখনোই সম্ভব না ইনশিতা। কেন ভাইয়া? জানো মেয়েটা তোমাকে কত ভালোবাসে, তাহলে আপত্তি কিসের? আচ্ছা মানলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি কি ভালোবাসতে পারবো ওকে? হয়তো ওকে ভালো না বেসেও সংসার করতে পারতাম, তবে যেবা যারা করেছে তাতে আমি ওকে বেঁচে থাকতে ক্ষমা করতে পারবো না। সারাটা দিন ওকে আমার ঘৃণা নিচেই বেঁচে থাকতে হবে। আর আমার মা বাবাও যেবাকে প্রচুর ঘৃণা করে। জেবা এবার রাফিদের কাছে এসে হাত ধরে বলতে লাগলো, এভাবে বলো না রাফিদ,
আমি তোমাকে ভালোবাসি, ঘৃণা নিয়েও সংসার করতে পারবো না, তাও আমায় দূরে ঠেলে দিও না। তা কখনোই সম্ভব নয়। জেবা চেঁচিয়ে উঠল। কিন্তু কেন? রাফিদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, কারণ আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। ঈশিতা আর জেবা দুজনেই সমস্যারে বলল, কি? হ্যাঁ, 6 দিন আগেই আকদ হয়ে গেছে আমার, সামনের সপ্তাহে তুলে নিব। জেবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানি পড়াও বন্ধ হয়ে গিয়েছে তার। ঈশিতা এখনো বিস্ময় কাটাতে পারছে না। কবে হলো, কখন, আমাকে জানালে না কেন? ইতু আসলে হঠাৎ করেই হয়ে গিয়েছে, তোমাকে জানানোর সুযোগ পাইনি। পাত্রীকে? সিফা। আরেক দফা চমকালো ঈশিতা। জেবা এসে ক্রোধান্বিত হয়ে রাফিদকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শিবা একটা লোভী মেয়ে রাফিদ, ও আগে জের ভাইয়ের পিছু পিছু ঘুরতো। রাফিদ জেবার হাত ছাড়িয়ে ধাক্কা দিল তাকে। ছিল, লোভী মেয়ে ছিল, তবে সেটা আর 1 বছর আগের কথা। সে এখন লোভী আর না, অশ্লীল। তার সাথেই আমার সংসার শুরু হবে, দোয়া করিও। জেবার আগে থরথর করে কাঁপছে তখন, চিল্লিয়ে চিল্লিয়ে বলল, ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো, আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, তাকে আমি শেষ করে ফেলবো। বলে এসে বেরিয়ে যেতে নেয়। রাফিদ জেবার হাত ধরে আটকায়, ছুঁড়ে মারে সোফার উপর। সেদিন তুমিও কিন্তু এভাবে আমার বা জেহেরের ভালোবাসাকে ছিনিয়ে দিতে চেয়েছিলে, তাও কত খারাপ উপায়। ভালোবাসার মানুষ অন্য কারো হলে কতটা কষ্ট লাগে দেখলে তো। ভালোভাবে নিজের জীবনে নতুনভাবে শুরু করো। তুমি যেই ভুলটা করেছো তা তোমার কাছে সামান্য হলেও সেটা সামান্য নয়। একজন মেয়ের সম্মানহানি করতে সাহায্য করেছো তুমি, ভাবতে পারো তোমার মানসিকতা কতটা নেই। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, তবে তুমি যদি আমার সিফার ইনশিতার ক্ষতি না করার মানসিকতা নিয়ে জীবন কাটাও তাহলে হয়তো ক্ষমা করতেও পারি। এবার তুমিই ভাবো, সকলের ক্ষতি করে আমার কাছে আরও খারাপ হতে চাও, নাকি যা হয়েছে তা মেনে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাও? নাও, ডিসিশন ইজ ইউরস। চলি, ভালো থেকো। রাফিদ চলে গেলে জেবা হাত পা ছুড়ে কাঁদতে থাকে। ঈশিতা গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঈশিতাকে জড়িয়ে জেবা কাঁদতে কাঁদতে বলে, কেন ঈশিতা, আমার সাথেই কেন এমন হলো? কেন রাফিদ আমাকে ক্ষমা করে বিয়ে করতে চাইছে না কেন? ঈশিতা জেবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যাওয়ার হয়ে গিয়েছে জেবা, এখন তোমার আমার কারোর সাধ্য নেই ভাগ্য বদলানোর। মেনে নাও জেবা, হতে পারে পরবর্তীতে রাফিদের থেকেও ভালো কোনো জীবনসঙ্গী পেয়ে যাবে। আচ্ছা, তুমি ভাবো, রাফিদ তোমাকে ভালোবাসে না, উল্টো তোমাকে ঘৃণা করে। এখন যদি সে ঘৃণা নিয়েই রাফিদের সাথে সংসার করো, তাহলে তুমি ভালো থাকতে পারবে তো? তুমি হয়তো আবেগের বশে বলবে তুমি পারবে, আবেগ দিয়ে কিন্তু এই জগৎ চলে না, ভাবতে হয় বাস্তবতা দিয়ে। সংসারের কয়েকদিন পর যখন দেখবে রাফিদ তোমাকে আগের চেয়ে বেশি ঘৃণা করবে, তখন তুমি নিজেই অতিষ্ঠ হয়ে যাবে, তোমার কাছে সব বিষাক্ত লাগবে, সংসার তো হবেই না, বরং তুমি তখন আত্মহত্যার পথ বেছে নেবে। ঈশিতা জেবাকে সামনে এনে আবার বলল, তাহলে তুমি ভাবো, দিনে দিনে মরণ যন্ত্রণার সাথে বসবাস করার চেয়ে উত্তম নয় কি সেই যন্ত্রণা থেকে দূরে থাকা? তাহলে তুমিও রাফিদের থেকে দূরে থাকবে। ঘৃণা কাজ করে, শুধু শুধু দরকার কি পাপ বাড়ানোর? নিজের জীবন শুরু করো নতুনভাবে। বলা তো চাই না কখন তোমার জীবনেও নতুন কারো আগমন রাফিদকেও ভুলিয়ে যাবে। পেছনের সব কষ্ট ছুঁড়ে মারো আর ভবিষ্যতে ভেবে কাজ করো, ইনশাল্লাহ সফল হবে। জেবা এতক্ষণ নীরব থেকে ঈশিতার কথাগুলো শ্রবণ করলো শুধু। বাবাকে টিকিট কাটতে বলো, আমি চলে যাব এখান থেকে। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। দূরে গিয়ে নতুন করে সব কিছু শুরু করব, সব। ঈশিতা মৃদু হেসে বলে, আচ্ছা। জেবা তার পাপের শাস্তি ভোগ করেছে, ভালোবাসার মানুষকে হারিয়েছে সে। ঈশিতাকে বিপদে ফেলার জন্য সে শুধু হেল্প করেছিল, অথচ তার শাস্তি কতটাই না ভয়ানক। কখনো ক্ষুদ্র পাপ কাজের শাস্তিও হতে পারে বৃহৎ। এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। ঈশিতার কথায় নতুন করে জীবন শুরু করবে, নতুন করে বাঁচতে শিখবে সে। জেবাকে রুমে নিয়ে ঈশিতার নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। আবার কিছুর আওয়াজ শুনলো, পেছনে ফিরতে দেখলো কেমন হুড়মুড়িয়ে জেহের ঘরে এ কি, আপনি অসময়ে? ঢুকলো। জেহের উত্তর না দিয়ে দৌড়ে এসে ঈশিতার বাহু ধরে কাছে আনলো, চুল উস্কো খুস্কো, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, রাফিদ এসেছিল? হ্যাঁ। কেন এসেছে? তুমি ওর সামনে ছিলে?
তোমার সাথে কথা বলেছো? কি কথা বলেছিলে? ওকে এখানে আসতে বলেছে সে? কি আশ্চর্য, কয়টা প্রশ্নের উত্তর দেব? যাব। আচ্ছা, আপনি একটু রেস্ট নিন, ঘেমে গেছেন তো। লেমন জুস আনছি আমি। কিচ্ছু লাগবে না আমার, বলো তুমি। জের ঈশিতাকে কাঁধে তুলে রুমে নিয়ে গেল। বিছানার সামনে দাঁড় করিয়ে ঈশিতাকে দু হাতের বন্ধনে কি বলেছে তোমায়? আবার নতুন করে ভালোবাসার কথা বলেছে? আমাকে তোমার থেকে কেড়ে নেওয়ার কথা বলেছে? না রে বাবা, আপনি শান্ত হন, আমি বলছি। তোমাকে বলেছিলাম কোনো ছেলের সামনে না যেতে, আর রাফিদের সামনে তো নয়ই। আমার সহ্য হয় না, রুমে বন্দি করে রাখবো একদম। জের কিছুতেই শান্ত হচ্ছে না। সে একাধারে বলেই যাচ্ছে এক কথা। রোজ, আমি কিন্তু রাফিদকে মেরে ফেলবো রোজ। ওকে যেন তোমার আশেপাশেও না দেখি। ঈশিতা হঠাৎ জেহেরের মুখ চেপে ধরল হাত দিয়ে, না অন্যভাবে। কিছুক্ষণ পর ছাড়লো জেহেরকে। জের এখনও চোখ বন্ধ করে আছে। রোজ তাকে ছাড়ার পর আবার সে রোজের দিকে এগিয়ে গেল। ঈশিতা মুখের কাছে হাত এনে বলল, আগে পুরো কথাটা তো শুনুন, বলছি। জেহের যেন তাও শুনতে চাইছে না। ঈশিতাকে চেপে ধরে ঠোঁটের দিকে এগোতে চাইছে বারবার। ঈশিতা জেহেরের মুখ চেপে সবটা বলে ফেলল হরথর করে। যে বা আসার কথা শুনে জেহেরের নেশা চোখে আগুনের জলকানি দেখা দিল। চোয়াল শক্ত করে এলো তার। সে উঠে দাঁড়ালো। ঈশিতা জেহেরকে বাধা দিল। এখন আর কিছু করবেন না, এমনিতেই অনেক বড় ধাক্কা গেছে আজ ওর ওপর। প্লিজ এখন আর কোনো হাঙ্গামা করবেন না। আর ওই দেশ ছেড়ে দেবে কয়েকদিন পর। জেহের তাও শুনল না। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে, মাথা তপতপ করছে আগুন। ঈশিতা জেহেরের হাত ধরে নিজের দিকে ফেরালো। জেহেরের হাত তার কোমরে রেখে জেহেরের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো। জেহেরের বুকে ওষ্ঠ ছোঁয়ালো হালকা করে। সে টের পেল জেহের বড় বড় নিঃশ্বাস ফেলছে। রাগ উধাও হচ্ছে ধীরে ধীরে। এই একটাই অস্ত্র জেহেরকে রাগ থেকে বের করার। ঈশিতা জেহেরের ঠোঁটে হাত ছোঁয়ালো। যে নিজেকে সামলাতে না পেরে রোজের ঠোঁটে ডুবে উষ্ণ স্পর্শে ভরিয়ে দিতে থাকে তাকে। পরদিন সকালে আরেকটা চমক দেওয়ার খবর তাদের জন্য অপেক্ষা করছিল। জিয়াদকে হসপিটালে কোথাও পাওয়া যায়নি। গত রাত থেকেই হাওয়া, অথচ চারদিকে পুলিশের কড়া নজরদারি। তাহলে কিভাবে বা পালালো সে? জেবাকে বলা হলেও সে জানে না বলে জানায়। খবরটা শুনে ভয়ে ঈশিতার বুক কামড়ে ধরল। জিয়াদ কি নতুন কোনো ফাঁদ পেতেছে? এটা কি তার নতুন কোনো চাল ঈশিতাকে পাওয়ার? ঈশিতা সেই খবর শুনে আজ কলেজ যায়নি। জেহেরকে জিহাদের ভয়ে আমি কেন অফিস যাওয়া বন্ধ করব? এত ভয়ের কি আছে? ও কিছুই করতে পারবে না। রেডি হও তাড়াতাড়ি, তোমাকে কলেজ দিয়েই আমি যাব। ঈশিতা মিনতি করে বলল, 2 দিন অফিস কামাই দিলে কিছু হবে না। জিহাদকে আগে ধরে নিন প্লিজ। যে আমার ভালো লাগছে না কিছু। যদি কোনো কিছু হয়ে যায় রিস্ক নেওয়ার প্রয়োজন কি? আমি আপনাকে হারাতে চাই না জেহের, প্লিজ আজকে না যান। ঈশিতার চোখে মুখে জেহেরকে হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। ঈশিতার কান্নামাখা মুখ দেখতে জেহেরের ভালো লাগছে না। আবার এদিকে বিরক্তও লাগছে। কেন রোজ জিহাদকে ভয় পাবে? রোজকে আর কোনো টেনশনে না ফেলতে সে অফিস যাওয়া বন্ধ করলো, শুধু আজকের জন্যই। ওকে, যাব না। তার বদলে আমার কিছু চাই। কি? জেহের গভীর দৃষ্টি মেলে তাকালো ঈশিতার পানে। ঈশিতা ভরকে গেল। সে জেহেরের এই দৃষ্টির মানে বুঝলো। তা দেখে জেহের ঠোঁট কামড়ে হাসলো। ডোন্ট ওয়ারি, যা ভাবছো এমন কিছুই করব না। আমি শুধু চাই, হ্যাঁ, একসাথে মুভি দেখব। ঈশিতা হাঁপ ছাড়ল। মৃদু হাসলো সে। জেহের মুভি দেখার প্রস্তুতি নিয়ে বসলো। জানালার পর্দা টেনে রুমটাকে অন্ধকার বানিয়ে পপকর্ন নিয়ে বসে। বালিশের সাথে হেলান দিয়ে বুকের ওপর রোজের মাথা টেনে আনে। তবে মুভি দেখতে গিয়ে ঈশিতা দুনিয়ার সবচেয়ে বড় লজ্জার সম্মুখীন হলো। জেহের ইচ্ছে করে এমন মুভি ছাড়লো। মুভির প্রায় বেশ কয়েকটি সিনে প্রচুর আপত্তিকর সিন আসলেই ঈশিতা লজ্জায় উঠে পড়তে চায়। জেহের তা দেখে ঈশিতাকে কোলের ওপর এনে জোর করে চেপে ধরে। তার পুরো দৃষ্টি রোজের লাজরাঙা রক্তিম গালের ওপর। ঘোর লেগে আসছে। লজ্জায় ঈশিতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। ইস, এসব কি? আমি দেখবো না এসব, ছাড়ুন। ছি, কি অসভ্য আপনি। অসভ্য কাজ করতে পারো, আর অসভ্য কিছু দেখলেই দোষ। ঈশিতার কথা বন্ধ হয়ে গেল লজ্জায়। তার উপর জেহেরের হাত বিচরণ করছে ঈশিতার জামার ভেতর। ঈশিতার ইচ্ছে হলো মাটি ফাঁক হয়ে যাক, আর সে লাফিয়ে পড়ে। এত লজ্জা, এত লজ্জা। বাতাসে বৃষ্টির আভাস, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ। যে কোনো মুহূর্তে ধরণীকে নিজস্ব বাড়িধারায় ভিজিয়ে দিতে প্রস্তুত। এ যেন বর্ষাকাল আগমনের পূর্ববর্তী বার্তা।
বারান্দায় দাঁড়িয়ে কালো মেঘে বোনানো আকাশের দিকে অনিমেষ চেয়ে আছে ইনশিতা। চোখের পলকটাও পড়ছে না তার। মনের মধ্যে খুশির বৃষ্টির আওতা ধিন ধিন শব্দ তুলে ঝরে পড়তে চাইছে। আজ তার খুশির দিন, সবচেয়ে বেশি খুশির দিন। এখন আর কোনো ভয় থাকবে না, থাকবে না জেহেরকে খুইয়ে ফেলার আতঙ্ক। শঙ্কামুক্ত জীবন শুরু করতে যাচ্ছে সে। টুপটাপ বৃষ্টির ফোঁটারা পড়ছে, সন্ধ্যের হিম হিম বাতাস সাথে বৃষ্টির ছাট ইনশিতার মনে অন্যরকম সুর তুলছে। চোখ মুখ সহ গলার বেশ খানিকটা বৃষ্টির ছাটে ভিজে গেছে। ইনশিতা তাকালো বাম হাতে ধরা চিঠিটার দিকে। সে হাসছে। এই চিঠিটাই তার আনন্দের মূল উৎস। চোখের সামনে আরেকবার চিঠিটা মেলে ধরল, তারপর বৃষ্টির মধ্যে ধরল। ধীরে ধীরে চিঠিটা ভিজে কালো কালিগুলো মিশে গিয়ে নিমেষে সাদা কালো রঙের কাগজে পরিণত হলো। এখন আর বোঝা যাচ্ছে না কোনো লেখা। তারপর চিঠিটাকে টুকরো টুকরো করে বৃষ্টির মধ্যে ছেড়ে দিল। এই মুহূর্তে আনন্দ উদযাপন করতে ইচ্ছে করছে বড্ড। ছাদে গিয়ে একবার বৃষ্টিতে ভেজে যাক। এক মুহূর্ত নষ্ট করলো না সে। বারান্দা থেকে দৌড়ে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ছাদের দরজা পার হতেই থেমে গেল সে। ইয়া বড় বড় কতগুলো গাঠ ছাদের কার্নিশ ঘেঁষে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। জিহাদের পালানোর খবর শুনে জেহের বাড়িটাকে ফুল সিকিউরিটিতে রেখেছে। পুরো বাড়ি জুড়ে কত শত গার্ডসদের যে হিড়িক পড়েছে। জেহের কোনো রিস্ক নিতে চায় না তার রোজকে নিয়ে। জেহেরটাও কি যে। এখন তো আর কোনো গার্ডসের প্রয়োজন নেই। এখন আর তাকে তো হারিয়ে ফেলার ভয়ও থাকবে না। কিসের কারণে? জিহাদের? সে তো এখন আর নেই। তাহলে? ইনশিতা মৃদু হাসে। লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় সোজা জেসমিন চৌধুরীর ঘরে। যে তাকে বলেছে সে ছাড়া আর কোনো ছেলের সামনে না যেতে। তাই গার্ডসদের সরাতে জেসমিন চৌধুরীর সাহায্যের প্রয়োজন। তেরা গার্ডসরা কিছুতেই যাচ্ছিল না। তাদের কথা হলো স্যারের কথা ছাড়া এক পাও নড়বে না। পরে তাদেরকে চাকরি নট করার হুমকি দিয়েই নিচে নামালেন জেসমিন চৌধুরী। পুরো ছাদ খালি হতেই ইনশিতা দৌড়ে চলে যায় ছাদে। বিশাল বড় ছাদ। এক কোণায় অ্যাটাচড চেয়ার আর গোল টেবিল, আরেক কোণায় বিভিন্ন প্ল্যান্টস। ছাদের চারপাশে বিভিন্ন শেডের গোল গোল বাতি জ্বালানো। ইনশিতা গিয়ে সেগুলো অফ করে দিল। চিলে কোঠার টিমটিমে আলো জ্বালিয়ে দিল। হলুদ ম্লান আলোয় ছাদের আংশিক আলোকিত এখন, আর আংশিক নিকষ কালো আধারে ঢাকা। ঝুমঝুম করে বৃষ্টির ধারা বাড়ছে। মাঝে মাঝে আকাশ আলোকিত হয়ে চমকে উঠছে বিদ্যুৎ। ছাদের মাঝখানে গিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে সে। পুরো শরীর ভিজে একাকার। ইনশিতার মুখে এখনও লেপ্টে আছে সেই প্রাণকারা মুচকি হাসি। বৃষ্টি মাথায় নিয়ে ধীর পায়ে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের কার্নিশে। এখান থেকে আবছাভাবে দেখা যাচ্ছে টুকরো টুকরো চিঠির অংশ। যে চিঠিটা তার মনের মাঝে আগত ভয়, আতঙ্ক, সংকোচ মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছিল। আজ বিকেলে হঠাৎ পরিচারিকা এসে তার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়েছিল। বাড়ি থেকে কোনো গার্ড নাকি পরিচারিকাকে দিয়ে তাকে দেওয়ার জন্য পাঠিয়েছিল। পরিচারিকাকে বিদায় দিয়ে সে দরজা আটকে ভ্রুকুচকে চিঠিটাতে চোখ বোলায়। বেশ লম্বা একটা চিঠি। হঠাৎ কেই বা তাকে চিঠি পাঠাবে? গুটি গুটি অক্ষরের সম্বোধনের জায়গায় লেখা প্রিয়তমা। ইনশিতা কৌতূহল দমাতে না পেরে পড়তে শুরু করে। প্রিয়তমা আমার, জানি এখন তুমি আমার প্রিয়তমা আর নেই, হয়ে গেছো অন্য কারো। অথচ আমি 2 বছর ধরে তোমাকে মনে মনে আমার প্রিয়তমা বলে জেনে এসেছি। মনটা হঠাৎ করেই সেই ডাক বদলাতে পারলো না। বদলাতে পারবে কি না সেটাও জানি না। একটা কথা জানো, আমি কিন্তু সেই প্রথম থেকেই তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমার জীবনটা তিক্ত ছিল প্রচুর। প্রতিদিন সকলের সামনে ভালো থাকার অভিনয় করে যেতাম, ভালোবাসার অভিনয় করে যেতাম। হিংসা, রাগ, ক্রোধ আমাকে জ্বলে পুড়ে ছাড়কার করে দিত প্রতিটা মুহূর্ত। সেই ক্রোধের উপর ছায়া পড়ল তোমাকে দেখার পর। তোমায় নিয়ে হিংসাবিহীন, ক্রোধবিহীন ভালোবাসায় জীবনের স্বপ্ন দেখতাম। কিন্তু পরে তোমাকে পেয়েও না পাওয়াটা পুনরায় তীব্র ক্রোধের আগুনে ঘি ঢেলে দিল। নতুন করে জ্বলতে থাকলাম রোশানলে। সে যাই হোক, তোমাকে একটি চমৎকার খবর দেওয়া আছে। গেস করতে পারছো কি? নিশ্চয় ভাবছো কোনো প্ল্যানকেই আমি চমৎকার বলছি। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের চমৎকার। আমি চলে যাচ্ছি ইনশিতা, দূরে, তোমার থেকে বহু দূরে চলে যাচ্ছি। এমন দূরে যাচ্ছি যে হয়তো কোনো দিন খুঁজে পাবে না, আর এও জানি যে খোঁজার চেষ্টাও করবে না।
আমি কিন্তু এখন আর কোনো প্ল্যান মেলান করছি না, সত্যি। কিন্তু আমি ভুল করেছি, ভুল বুঝতেও পেরেছি। তুমি যদি আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালোবাসার জায়গাটা চিনিয়ে না যেতে, তাহলে হয়তো এই ভুলটা আজীবন করে বেড়াতাম। আমার ভালোবাসাটা আসলেই নোংরা, তাই না? আমি উপলব্ধি করতে পেরেছি তা। কিন্তু বিশ্বাস করো, তোমার মুখ থেকে আমার ভালোবাসাটাকে নোংরা বলা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ভালোবাসাটা বিশুদ্ধ ছিল প্রায় 2 বছর ধরে। তারপর আমাকে পাগলে পেয়েছে যে থাক, ওদিকে আর না যাই। তোমাকে জেহের কতটা ভালোবাসে আমি জানি না, তবে তুমি যে জেহেরকে কতটা ভালোবাসো সেটা বুঝতে পারছি। না হলে দেখো না, তুমি তো পারতেই জেহেরকে ছেড়ে আমার কাছে আসতে। আমি তো জেহেরের মতোই দেখতে, তাই না? যেখানে তোমার ভালোবাসা পুরোটাই আমার মতো অবিকল দেখতে। জেহেরকে ঘিরে সেখানে আমি বা তোমাকে ছিনিয়ে নিয়ে কি করব বলো? আমি আর তোমাদের ভালোবাসার জীবনে বাধা হয়ে দাঁড়াবো না, প্রমিস। আমি আর তোমার আর জেহেরের লাইফে ইন্টারফেয়ার করব না, প্রমিস। আমি কখনোই আর তোমাদের কোনো ক্ষতি করতেও চাইবো না, প্রমিস। দূর থেকেও কখনো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করব না, প্রমিস। তোমাদের জন্য অমঙ্গল কামনা করব না, প্রমিস। দূরে থাকলেও তোমাকে কখনোই ভুলব না। তোমার স্মৃতি নিয়ে আজীবন বেঁচে থাকবো, প্রমিস করছি। আর তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসে যাব। যতগুলো প্রমিস করেছি সবগুলো মেনে চলবো, প্রমিস। হেই হ্যাঁ এতু পাখি, ভালোবাসতে নাই পারো, মন থেকে ক্ষমা করবে কি? দয়া করে আমাকে ক্ষমা করে দিও এতু পাখি। না হলে যেভাবে অনুতাপ নিয়ে বেঁচে আছি, পরে হয়তো তাও পারবো না। আমার একটা শেষ কথা রাখবে? আমার ভালোবাসাকে আর নোংরা করে দেখো না প্লিজ। আমার ভালোবাসা সত্যি নোংরা নয়। ভালোবাসা পাওয়ার পদ্ধতি ভুল থাকলেও ভালোবাসাটা বিশুদ্ধ ছিল। চলে যাচ্ছি সারা জীবনের জন্য। কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু ভালোবাসি, শুধু এটুকুই জেনে রেখো। ভালোবেসেছিলাম, ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসবো। ইতি, তোমার চোখে একজন অমানুষ। চিঠিটা পড়ে ঈশিতার হাত কাঁপছিল প্রচুর, শরীরটাও থেকে থেকে কেঁপে উঠছিল। খুশিতে নাকি দুঃখে সেটা সে নিজেও বুঝতে পারছিল না, তবে তার মনে খুশির ভাগটাই বেশি লাভঝাপ করছে, এটা সে টের পেয়েছিল। তাই খুশিটাই অগ্রাধিকার পেল বেশি। সবচেয়ে বড় বাধা যখন চলে গিয়েছে, তাহলে এখন আর কিসের ভয়? ঈশিতা চিঠিটাকে টুকরো করে দিয়েছিল এই কারণেই, যাতে জেহের না দেখে। জেহের দেখলে নিশ্চয়ই রেগে যাবে। আচমকা হ্যাঁচকা টেনে ঈশিতার ভাবনার সুতো ছেড়ে হতভম্ব চোখে পেছন ফিরতেই দেখে ভেজা চুপচুপে গায়ে দাঁড়িয়ে আছে জেহের। শক্ত করে ধরে রেখেছে তার হাত। অফিসের ফর্মাল ড্রেসে এখনো চিলেকোটার টিমটিমে আলোয় সে দেখতে পেল জেহেরের রাগে দুটো চোখ, খোঁচা খোঁচা দাড়ি, সমৃদ্ধ লালচে গাল, আর কপালের চুল থেকে চুইয়ে চুইয়ে পড়া পানি। এই প্রথম ঈশিতার কাছে কোনো ছেলেকে এতটা মোহনীয় লাগলো। সম্মোহিতের মতো সম্মোহিতের মতো তাকে টানছে। এদিকে জেহেরকে খবর পাঠিয়েছিল তার গার্ডস। তারপর হন্তদন্ত হয়ে ছুটে আসে সে। রোজকে ছাদে দেখে তার মেজাজ তুঙ্গে। এই ভর সন্ধ্যায় ছাদে আসার কি দরকার, তাও আবার এমন বৃষ্টির মধ্যে? জ্বর বাঁধিয়ে ফেললে? কোনো কাণ্ডজ্ঞান কি নেই মেয়েটার? বৃষ্টি আরও বেড়েছে। চারপাশের সব কিছু বৃষ্টির কারণে ঝাপসা হয়ে আসছে। জেহের ঈশিতার হাত টানতে টানতে নিয়ে আসে চিলেকোঠায়। হোয়াট দ্য হেল রোজ, এখন ছাদে আসার মানেটা কি? তোমাকে আমি বারণ করেছিলাম বৃষ্টিতে না ভিজতে, আর গার্ডসদের নিচে পাঠিয়েছো কেন? বলেছিলাম তোমায় আমি নিয়ে না আসা পর্যন্ত ছাদে পা না রাখতে। তিরিক্ষি মেজাজ নিয়ে জেহের আরও এক চোট ধমকায় ঈশিতাকে। ঈশিতা সেই ধ্যানে নেই। আজকে জেহেরের এই রাগটাকেও বড় ভালো লাগছে তার। ইচ্ছে করছে জেহেরকে তার সামনে বসে গালে হাত দিয়ে তার রাগ দেখে। জেহের খেয়াল করলো রোজ তার কথা কানে নিচ্ছে না একদম, কেমন অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরেকবার ঝাঁকালো ঈশিতাকে। হোয়াট হ্যাপেন্ড রোজ, কি হয়েছে তোমার? ঈশিতা প্রত্যুত্তর না দিয়ে আচমকা জেহেরকে জড়িয়ে ধরল, ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জেহের। জেহেরে থমকালো কয়েক মুহূর্তের জন্য। রোজ তাকে এর আগেও ভালোবাসি বলেছে, তবে এমন গভীরভাবে এই প্রথম। রোজের ভেজা চুলে আলতো হাত বুলাতে বুলাতে বলল, কিছু হয়েছে রোজ? ঈশিতা মাথা উঠিয়ে
মোহগ্রস্তদের মতো বলল, আই লাভ ইউ বলতে কি আবার কিছু হওয়া লাগে নেই। আমি আপনাকে খুব 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 ভালোবাসি, পৃথিবীর সমান ভালোবাসি, সৌরজগৎ সমান ভালোবাসি। আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি। ইনশিতা কেমন এলোমেলোভাবে কথাগুলো বলছিল। জেহের ইনশিতাকে চিলেকোঠার ভেতরে নিয়ে এলো। ভেতরে কয়েকটা পুরনো কাঠের আলমারি আর ফোমের পুরনো সোফা ছাড়া কিছুই নেই। নিজে বসে ইনশিতাকে কোলে বসালো সে। ইনশিতা কপট অভিমানী গলায় বলল, কি হলো? আমি আপনাকে এত সুন্দরভাবে আই লাভ ইউ বললাম আর আপনি কিছু বললেন না, এটা কি ঠিক হলো? জেহের জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সে বুঝতে পারছে আজকে তার রোজের মনটা খুবই ভালো, তাই এমন এমন কথা বলছে। কিন্তু সে জবাবে কি বলবে? ভালোবাসার কথা কিভাবে বলতে হয়, শুধু ভালোবাসি ছাড়া আর কিছুই তো জানে না সে। আসলে তার আবেগময় কথা মুখ দিয়ে আসে না একদম। প্রিয় মানুষকে যে কত রকমের ভালোবাসার কথা বলে সেটা সে জানে না। সত্যি বলতে কি, তার এত আবেগ দিয়ে কথা বলাটা আসলে ভালো লাগে না, কেমন যেন মিথ্যে মিথ্যে মনে হয়। সে সবসময় গম্ভীর হয়ে থাকতে পছন্দ করে। ভালোবাসার কথাটাও গম্ভীর হয়ে তার মুখ থেকে নিঃসৃত হলো। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে কারো হতে দেব না কোনোদিনও। কেউ হাত বাড়ালে তার অস্তিত্ব বিলীন করে দেব। আর তুমি কোনোদিন আমি ছাড়া কোনো ছেলের দিকে তাকাবে না, ওকে? ঈশিতা চোখ ছোট ছোট করে তাকালো। এটা কি ভালোবাসার কথা ছিল নাকি হুমকি? সে যাই হোক, এখন তার এসব ভেবে সময় নষ্ট করবে না। এখন সময়টা খুবই রোমান্টিক। বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে শরীরের সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। রিমঝিম শব্দে বৃষ্টি নৃত্য করে মধুর আওয়াজ তৈরি করছে। ঈশিতা বলল, একটা গান ধরুন, গিটার নিয়ে আসি। জিহের গম্ভীর গলায় বলল, আমি গান জানি না। আরে কয়েক লাইন হলেই হবে, ধরুন ধরুন, ভুল হলে আমি ঠিক করে দেব। আমি সত্যিই কোনো গান জানি না। এসবের প্রতি কখনোই ইন্টারেস্ট ছিল না যে আলাদা করে শেখার প্রয়োজন হবে। ধুর, একদমই আনরোমান্টিক আপনি। এখন যদি রাফি। ঈশিতা কথাটা বলতে গিয়ে থেমে গেল। সে কি বলতে যাচ্ছিল? এখন তো সে রাফিদের কথাটা কোনোভাবেই মুখ দিয়ে বের হয়ে যেত। যেহেতু তাহলে সিংহের ন্যায় তেড়ে উঠত। দেখলো জেহের ঈশিতার কথাটা নিয়ে ভ্রু কুচকে ভাবতে বসেছে মাত্র। জেহেরকে ভাবার সময় না দিয়ে প্রসঙ্গ পাল্টাতে সে বলল, আচ্ছা, একটা কবিতা। নো। ছড়া। আয় আয় চাঁদ মামা। না, আমপাতা জোড়া জোড়া। টুইঙ্কেল টুইঙ্কেল। যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে বুঝলো রোজ মজা নিচ্ছে। সে ঈশিতাকে নামিয়ে উঠে দাঁড়ায়। চলো, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। ঈশিতা হাত ছাড়িয়ে নিয়ে বলে, সাথে কি আর আপনাকে আনরোমান্টিক বলি? সময় টময় বুঝেন না। এখন আবহাওয়াটা দেখেছেন কি রোমান্টিক। এই সময় এক কাপ কফির সাথে গান না হলে চলে বলুন? আচ্ছা, সেসব না হোক, বসে বৃষ্টি দেখলেও তো এক ধরনের রোমান্টিকতা। সেটাই করি এখানে বসে বসে। দেখুন কি সুন্দর বৃষ্টির আওয়াজ, কি রোমাঞ্চকতা বাতাসে। আর আপনি আসছেন ঠান্ডা নিয়ে। আপনি গেলে যান তো, আমি যাব না। ঈশিতা সিঙ্গেল সোফাটাকে টান দিয়ে দরজার কাছাকাছি আনলো। পা উঠিয়ে গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বৃষ্টি দেখতে লাগলো। ভাব এমন যেন এখন বৃষ্টি দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে চুপচাপ দেখলো শুধু। তারপর কোনো কথা না বলে রোজকে কাঁধে তুলে সোজা রুমে চলে আসলো। ঈশিতা চেঁচামেচিকে কোনো পরোয়াই করলো না সে। বাথরুমে ঈশিতাকে নামিয়ে দিল সে। যাও, চেঞ্জ করে আসো। ঈশিতা তখন রাগে বোম। রাগে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। যাও। ঈশিতা ভেতরে ভেতরে ভয় পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এবার জেহেরের নিজেরও খুব রাগ উঠছে। তবে রাগটাকে খুব কষ্টে গিলে দুজনের জামা কাপড় নিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল। ঈশিতা বিস্মিত হয়ে প্রায় চিৎকার করে উঠল। কি আশ্চর্য, আপনি আসলে কেন? বের হন, আমি আগে চেঞ্জ করে নিই, নাহলে আপনি চেঞ্জ করুন, আমি অন্য ওয়াশরুমে যাচ্ছি। যে নির্বিকারভাবে আবারও ঈশিতাকে কোলে তুলে বাথটবে ফেলে দিল। সমস্যাটা কি আপনার? আপনার কথা মতো। আর কিছু বলতে যাবে তার আগে জেহেরের ভয়ঙ্কর শীতল দৃষ্টি দেখে চুপ হয়ে গেল। সে জানে জেহের খুব রেগে আছে, তাই এখন কথা বাড়িয়ে নিজের বিপদ আনার মানে হয় না। জেহের নিজেও বাথটবে বসে ঈশিতাকে কাছে টেনে নিল। রক্ত হিম করা কণ্ঠে বলল, কি যেন বললে তুমি তখন? কখন কি বললাম? আমি নাকি আনরোমান্টিক? হ্যাঁ, না মানে না। চলো, রোমান্টিকতার ক্লাস নেই। ঈশিতা তড়াক করে উঠে দাঁড়ালো। ভ্যাবলা হাসি হেসে বলল, কি যে বলেন না আপনি। এখন এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে। সে কখন থেকে ভেজা অবস্থায় আছে কি না?
আপনিও চেঞ্জ করে নিন। চলুন চলুন, ভেজা অবস্থায় থাকলে বুঝলেন ভয়ানক জ্বর লেগে যাবে। তখন কি হবে বলুন তো? আপনার অফিস কামাই হবে, আমার কলেজ কামাই হবে, দুজনে সারাদিন খোঁত খোঁত নাক টানতে হবে। মানে যাতা অবস্থা। বলতে বলতে ইলশিতা মাথা মুছতে লাগলো আর চোখে দেখলো জেহের বাথটবে দুহাত ছড়িয়ে আরামে হেলান দিয়ে শুয়ে তাকে দেখছে। ইলশিতার ভেজা জামা শরীরের সাথে আটসাট হয়ে লেগে পূর্ণ যৌবনে জানান দিচ্ছে। ঠোঁট তিত্তির করে কাঁপছে তার। সেই কাঁপা কাঁপা পাতলা কোমল ওষ্ঠা ধরে জেহেরের মোহাচ্ছন্ন চাহনি নিবদ্ধ। আফজাল ইজি চেয়ারে বসে দুলছেন, কপালে বৃদ্ধ হয়ে যাওয়া চামড়ার কিঞ্চিত ভাত। দু হাতের তালু জোরের উপর থুতনি রেখে জানলার বাইরে তাকিয়ে আছেন। রুমের বাতি বন্ধ, ল্যাম্পপোস্টের আলোতে হালকা আলোকিত তার রুম। বৃষ্টির ছাট এসে জানলার পর্দা ভিজিয়ে দিচ্ছে, তাও তিনি বিকারহীন। জেসমিন চৌধুরী রুমে এসে জানলা খোলার দেখে তড়িঘড়ি করে জানালা লাগালেন। মা, দেখছো না পুরো রুম ভিজিয়ে দিয়ে যাচ্ছে? চোখে কি পট্টি বেঁধেছিলে নাকি? বলতে বলতে তিনি পেছনে ফিরে স্বামীকে উদাসীন দেখলেন। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্বামীর কাঁধে হাত রাখলেন তিনি। তুমি কি জিহাদকে নিয়ে চিন্তা করছো? আবার কোনো ক্ষতি করে ফেলবে না এই ভয়ে? আফজাল হাত নামালেন, ডানে বামে মাথা মৃদু নাড়াতে নাড়াতে বললেন, জিহাদ আর কোনো ক্ষতি করবে না। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? আফজাল সেই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, ছেলেটার জন্য আমি কোনোদিনই কিছু করতে পারিনি। আজ যখন আমার কাছে একটু ভালো থাকার জন্য অনুরোধ করলো, আমি আর না করতে পারিনি। ভালো থাকতে পাঠিয়ে দিলাম তাকে। জেসমিন বিস্ফোরিত নয়নে তাকালো। তার মানে তুমি? কি করতাম আর? সেই জীবনে এসে ছেলেটার জন্য কিছু করে দেওয়ার সুযোগ পেলাম, সেটা দূরে ঠেলে দেই কি করে বলো? তবে নিশ্চিত থাকো, ছেলেটা আর কারো ক্ষতি করবে না। সবাইকে কষ্ট দিয়ে সে নিজেও ভালো থাকেনি, এখন যখন একটু ভালো থাকতে চায়। আফজাল দীর্ঘশ্বাস ফেললেন। জেসমিন চৌধুরী তাকালেন স্বামীর দিকে। রাস্তার নিয়নের আলোয় তিনি ঠিকই দেখতে পেলেন স্বামীর ভাঙা গালে চিকচিক করছে জল। বিকেলে ইনশিতা সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। আকাশে বৃষ্টি নেই, তবে যখন তখন এসে পড়তে পারে। কেউ দেখলে বলবে না যে এখনো বিকেল, একদম সন্ধ্যার মতো সময়টা। বাতাসে কেমন বৃষ্টি গন্ধ, ঝিরিঝিরি বাতাস গায়ে মাখিয়ে নীলচে কালো আকাশের নিচে বসে থাকতে মন্দ লাগছে না। গতকালই জেহের এই রিসর্টে নিয়ে এসেছিল তাকে। ইনশিতা জানে না কেন, পুরোটা ভাড়া করেছে সে। এখান থেকে সমুদ্রের গাঢ় নীল পানি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বড় বড় ফেনিল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আকাশ আর সমুদ্র মিলন দৃশ্য দেখে ইনশিতার চোখ জুড়িয়ে যাচ্ছে। মনটা ছটফট করছে এক্ষুনি ছুটে গিয়ে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে, তবে যেতে পারছে না সে। জেহেরের করা আদেশ, সে ছাড়া যাতে সমুদ্রের দিকে পা বাড়ানোর ভুল না করে। তাই পুলের নীল পানিতে পা ডুবিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে সে। ইনশিতা মাথা বাড়িয়ে একটু উঁকি দিল। কালো চশমা আর শার্ট প্যান্টে ফিমেল গার্ড তাকে দূর থেকে নজর রাখছে এখনও। ইনশিতা আরও কিছুক্ষণ থেকে রুমের ভেতরে চলে গেল। রুমটাও বেশ বড়, বিছানা থেকে দেওয়াল সব সাদা রঙের। এতক্ষণ বসে থেকে কি করবে? জেহের আবার কোথায় গেল? বসে থেকে কোনো কাজ না পেয়ে রুমে অ্যাটাচড করা টিভি চালিয়ে দিল। চ্যানেল পাল্টাতে পাল্টাতে হুট করে একটা চ্যানেলে চোখ আটকে গেল। ইনশিতার হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। সে দৌড়ে এসে টিভির সামনে দাঁড়ালো। চোখ বড় বড় করে দেখতে লাগলো সে। টিভির বড় পর্দায় দেখাচ্ছে ক্রিস হেমওয়ার্থসকে। ইনশিতা বলে বোঝাতে পারবে না এই লোকটাকে সে এই একটা সিরিয়াস ক্রাশ খেয়েছিল সে জীবনে। একটা মুভিও সে বাদ দেয়নি তার। সবগুলোকে কতবার যে রিপিট করে দেখেছে সে নিজেও জানে না। ক্রিস হেমসওয়ার্থ এর পরিধানে একটি হাফ প্যান্ট ব্যতীত কিছুই নেই। তার সিক্স প্যাক বডি দেখে ইনশিতা বারবার লজ্জিত হচ্ছে। সে বারবার চোখ বন্ধ করে লাজরাঙা মুখ নিয়ে আর চোখে দেখছে আবার, যেন সে এখন তার সামনে দাঁড়ানো। ইনশিতা দিন দুনিয়া ভুলে টিভির পর্দায় এক ধ্যানে তাকিয়ে আছে। চোখ দিয়ে গিলে খাচ্ছে ওই হ্যান্ডসাম বডিটা। পারে না তো টিভির মধ্যে ঢুকে যায়। সে ঠোঁট কামড়ে দুষ্টু চাহনিতে তাকিয়ে বলল, মা, হটি নটি বয়। এক পর্যায়ে সে টিভির পর্দায় চুমু দেওয়া শুরু করে দিল। জেহের মাত্রই রুমে ঢুকেছে। রোজের বলা কথাটিও সে শুনে নিয়েছে। সামনের দিকে তাকাতে সে হতভম্ব হয়ে যায়। রোজ টিভির সামনে দাঁড়িয়ে চুমু খেয়ে যাচ্ছে কৃত্রিম কাচের উপরে হলিউড অভিনেতার ওপর। চোখেতেই তার চেহারায় হতভম্ব ভাব ছাপিয়ে ফুটে ওঠে তীব্র ক্রোধ আর রাগ। এতদিন রোজকে চোখে চোখে রেখেছে যাতে কোনো ছেলের দিকে ফিরেও না তাকায়, আর এখন তো দেখা যাচ্ছে ঘরেই শত্রু অবস্থিত।
নিমেষে জেহেরের কপালের রগ দপদপ করে জ্বলে উঠল, ফর্সা মুখ হয়ে উঠল লাল, মাথার চুল টেনে ধরল। নিজেকে যতই বুঝ দিচ্ছে যে এটা সাধারণ ব্যাপার, ততই ভেতরের মনটা হিংস্র হয়ে উঠছে। কিছুতেই মানতে চাইছে না। রোজ সে ছাড়া আরেকটা ছেলেকে চুমু খাচ্ছে। যতই কৃত্রিম কাজ হোক, সামনে পেলেও নিশ্চয়ই এমন করতো। হটিনটি বলেছে, সে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে কেন? হোক সে অভিনেতা, ছেলে তো। জেহেরা নিজেকে কন্ট্রোল রাখতে পারল না। দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইনশিতাকে কোলে তুলে সোজা খাটে ছুঁড়ে ফেলল। আচমকা আক্রমণে ইনশিতা হতভম্ব। সে বুঝতে পারল না তার সাথে এই মাত্র কি হলো। জেহের শান্ত দৃষ্টিতে একবার টিভিটার দিকে তাকালো, তারপর হুট করে ফ্লাওয়ার ভেস নিয়ে টিভির মুখোমুখি মারতে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইনশিতার পুরো বিষয়টা বুঝে উঠতে খানিক সময় লাগলো। জেহের ফোঁসফোঁস করতে করতে ইনশিতার সামনে এসে দাঁড়ালো। ইনশিতা উঠতে চাইলে তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। কি করছেনটা কি? জেহের উত্তর না দিয়ে পরনের হোয়াইট শার্টের বোতাম খুলতে শুরু করলো। তার চোখে মুখে রাগ উপচে পড়তে চাইছে। শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। ইনশিতার চোখ ছানা বড়া করে তাকিয়ে রইল শুধু। জেহের কি করতে যাচ্ছে? খাটে উঠে ইনশিতার সামনে নিজের সিক্স প্যাক্স বডিকে মেলে ধরল। গজরাতে গজরাতে বলল, কি বলেছিলে? হটি? দেখো, আমাকে দেখো। হট মনে হচ্ছে? কি মনে হচ্ছে না হট? জেহের ইনশিতার দু গাল ধরে নিজের শরীরের সামনে ধরল। ইনশিতার চোখ বড় বড় করে রইল। এতক্ষণে সবটা বুঝেছে সে। তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করে ফেলল। ইনশিতার বলতে লজ্জা পেলেও সে স্বীকার করতে বাধ্য যে জেহের আসলেই হট। তবুও জেহেরের খোলা দেহ দেখতে তার প্রচণ্ড লজ্জা করে। ইনশিতার শ্বাস দ্রুত ওঠানামা করছে, মাথা ঝিমঝিম করছে। টিভিতে তো লাশ শরম ভুলে দেখা যায়, কিন্তু সামনাসামনি তার সামনে জেহেরের হ্যান্ডসাম আর ফর্সা বডি মেলে থাকলেও সে তাকাতে পারছে না লজ্জায়। কান দিয়ে মনে হচ্ছে তার ধোয়া বের হবে। একবার আর চোখে তাকিয়ে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। যেহেতু আসলে বেশি হ্যান্ডসাম। এতদিনে ভালোভাবে লক্ষ্য করলো সে, এত হ্যান্ডসাম তার হাজবেন্ড। তা ভাবতেই আরও লজ্জারা পেয়ে বসলো তাকে। চারপাশে কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? না হলে এত গরম লাগছে কেন? সো হট। চোখ খোলো রোজ। ইনশিতা তাও চোখ খিচে বন্ধ করে আছে। জেহের দাঁত কিরমিরিয়ে আবার বলল, আই সেড ওপেন ইউর আইজ। ড্যাম। তবুও ইনশিতার নড়চড় নেই। জের ইনশিতার মুখ ছেড়ে দিল। ইনশিতা তখনও চোখ বন্ধ করে আছে। হঠাৎ তার চোখে মুখে ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেতেই চোখ খুলল সে। তাকিয়ে দেখলো জেহের তার দুহাত শক্ত করে ধরে তাকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। বহু কষ্টে ইনশিতা বলল, জেহের। জেহের মুখ তুলে ঠোঁট চেপে ধরে বলে, এটা তোমার শাস্তি। যতক্ষণ চোখ বন্ধ করে রাখবে ততক্ষণ এই শাস্তি ভোগ করতে হবে। ইনশিতা আশ্চর্যজনিত হয়ে থেমে থেমে বলল, চোখের পলক তো এমনিও পড়ে। বললাম না, যতবারই চোখ বন্ধ ততবারই। কথা শেষ না করে সে আবারও একই কাজ করতে লাগলো। ইনশিতার চোখ খুলেও লজ্জায় পড়বে, চোখ না খুলেও লজ্জায় পড়ছে। তবুও তার ভালোই লাগছিল জেহেরের উষ্ণ ছোঁয়া পেতে। এমন করে অনেক সময় কেটে যাওয়ার পর জেহের আকস্মিক ইনশিতাকে ছেড়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। ইনশিতার মুখ তখন লজ্জায় লাল। চোখ তুলে তাকাতে, হট তো হলাম, এবার না হয় নটি হয়ে দেখাই। হটি নটি বয়। বলে সে প্যান্টের বোতামে হাত দিল। চোখেতে তাকালো ইনশিতা। তার মনে হয় নিঃশ্বাসটাও আটকে গেছে। জেহের কি করবে বুঝতে পেরে দ্রুত জেহেরকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে সে দৌড়ে বাথরুমে চলে গেল। বুক দুরু দুরু করে কাঁপছে তার। ইস, জেহের পাগল হয়ে গেল না কি করতে যাচ্ছিল? ইনশিতা দ্রুত মুখ ঢেকে ফেলল। ইনশিতাকে চলে যেতে দেখে জেহের বাঁকা হাসলো। সেই বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে রেখেই বাথরুমের দিকে এগোতে এগোতে বলল, ইউর হটি নটি বয়েজ কামিং বেবি গার্ল, গেট রেডি ফর পানিশমেন্ট। জেহের আজ নিজ হাতে ইনশিতাকে সাজিয়ে দিল। পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা, স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ডের সিম্পল নেক পিস, নোজপিন আর পাতলা দুটি ইয়াররিং, দু হাতে ডায়মন্ডের চিকন চুড়ি, খোলা চুলগুলো নিচে দিয়ে কার্ল করা, পাতলা পল্লব ঠোঁটে লিপ গ্লসের ছোঁয়া আর চোখে হালকা করে কাজল। জেহের নিজে সাজিয়ে নিজেই হতবাক। চোখ সরানোর দৃঢ় চেষ্টা করলেও বেহায়া চোখ বারবার রোজের দিকে চলে যাচ্ছে। তার হার্টবিট কয়েকটা মিস হচ্ছে বোধহয়। ইচ্ছে করছে রোজকে চোখের সামনে বসিয়ে রাখতে, কিন্তু যেই সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল সেটা তাহলে আর দিতে পারবে না। ইনশিতা সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে জেহেরকে। এত রাতে তাকে সাজানো হয়েছে কেন? আবার জেহের নিজেও তার সাথে মিলিয়ে মিলিয়ে পোশাক পরেছে। জেহের সাদা শার্ট, উপরে ব্লেজার আর ডেনিম প্যান্ট পরেছে। শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা, উন্মুক্ত হয়ে আছে বুকের উপরিভাগ। চুলগুলো সেই এলো করেই কপালে ছেড়ে দেওয়া।
হাতে রোল্যাক্সের দামি বিগ ডায়ালের ঘড়ি। আজ অ্যাজ ইউজুয়াল জেহেরকে যেমন মোহনীয় দেখাতো তার চেয়েও বেশি মোহময় লাগছে এখন। সাদাতে জেহেরের ফর্সা চেহারা আরও ফর্সা হয়ে ফুটে উঠেছে। তার ভাবনার ছেদ ঘটালেও ফোনের আওয়াজ। জেহের ফোন বের করে দেখে জেসমিন চৌধুরী। সে ইনশিতার দিকে বাড়িয়ে দেয়। ইনশিতার সাথে কথা বলার মাঝে তিনি বলেন, জেহের কোথায়? জেহেরকে একটু দাও মা। ইনশিতা জেহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করেই নাই। জেসমিন চৌধুরীর সব প্রশ্নের জবাবে সে শুধু হু হু করছে। শেষে ফোন রাখার সময় সে বলে, ওকে বাই মম। তার কথায় ইনশিতা চমকে ওঠে। ফোনের ওপাশে আর কোনো কথা না শুনতে পেয়ে জেহের কেটে দেয়। ইনশিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজায় সে। এভাবে তাকিয়ে আছো কেন? বিস্মিত কণ্ঠে ইনশিতা বলে। আপনি কি বললেন একটু আগে মাকে? ইনশিতার কথা শেষ না করতে দিয়েই জেহের পকেট থেকে রুমাল বের করে তার চোখ বেঁধে দেয়। আরে চোখ বাঁধছেন কেন? জেহের ইনশিতার ঠোঁট আলতো চেপে ধরে বলে, শশ, কোনো কথা নাই। তারপর ইনশিতাকে কোলে উঠিয়ে নিল। চমকে গিয়ে ইনশিতা জেহেরের গলা জড়িয়ে ধরে। ইনশিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে। পানির গর্জন শুনতে পাচ্ছে ইনশিতা। এখন বৃষ্টির নামগন্ধ নেই। আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। নীলচে আকাশ আর সমুদ্রের মিলনস্থলে চাঁদটা অবস্থিত। জ্যোৎস্নারা চুইয়ে চুইয়ে পড়ছে। দূর দূরান্তে এই চাঁদের আলো আর দূরের রিসর্টের আলো ছাড়া আর কোনো আলো নেই। সমুদ্রের গাঢ় নীল জলে চাঁদের চকচকে দ্যুতি ছড়ানো। পুরো পরিবেশটা বলতে গেলে যে কাউকে রোমাঞ্চিত করতে বাধ্য। ইনশিতাকে নামিয়ে চোখটা খুলে দিল সে। চোখ ডোলে ইনশিতার সামনে তাকালেই অবাক হয়ে যায়। এত সুন্দর পরিবেশ দেখে সে যার পরনায় অবাক। চোখের তারা বিস্ময়ে জলজল করে ওঠে। মনে হচ্ছে সারা শরীরে জ্যোৎস্না মাখিয়ে জ্যোৎস্না স্নান করছে সে। জের ইনশিতাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানুস উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। সেখানে হ্যাপি বার্থডে মাই লাভ লেখা। আজ তার মনেই ছিল না জন্মদিনের কথা। ইনশিতা অবাক হয়ে মুখে হাত দেয়। চোখের কোণে টলটল করে ওঠে জল। সমুদ্রের ওপর হলুদ কমলা রঙের ফানুস স্বপ্নের মতো উড়ে উড়ে যাচ্ছে। এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে এটা তার ভাবনার বাইরে ছিল। জীবনে প্রথম কেউ তার জন্মদিনে এত সুন্দর করে উইশ করলো, তাও আবার তার ভালোবাসার মানুষ। ইনশিতা জেহেরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক কথাই বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না। জেহের রোজের চুলে হাত বুলিয়ে আদুরে মুখটা তুলল দু হাতে। এই দিনেও মানুষ কান্না করে? চোখ মুছে ফেলো। কি হলো রোজ? ইনশিতা চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। জেহের ইনশিতাকে নিয়ে একটু পেছনে আসলো। ইনশিতা এবারে খেয়াল করলো বেশ সুন্দরভাবে ছাউনির মতো সাজানো টেবিলের চারপাশ। গোল টেবিলের দুপাশে দুটো চেয়ার, সামনে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো, ছোট ছোট ল্যান্টার্ন চারপাশে টাঙানো। টেবিলটা গোলাপ দিয়ে মোড়ানো, তার উপর রাখা চকলেট কেকে উইশ করে মাই লাভ লেখা। পাশে রিবন দিয়ে সাজিয়ে রাখা ছুরি আর ড্রিঙ্কসের বোতল। জেহের ইশারা করলো কেক কাটার। কেক কাটলে জেহেরকে খাইয়ে দিতে চাইলে সে হাত থেকে কেক নিয়ে ইনশিতার গালে ঠোঁটে চিবুকে লাগিয়ে দেয়। ইনশিতাকে বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে সেখান থেকেই খেয়ে নেয়। লজ্জায় মাথা নুইয়ে ফেলে ইনশিতা। তারা যেখানে বসেছে সেখান থেকে চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। সেখানে ডিনার সেরে জেহের ইনশিতাকে ড্রিঙ্কস অফার করে। ইনশিতা না করে না। সে খুশি মনে গ্লাস হাতে নিয়ে খেয়ে মুখ কুচকে ফেলে। এটা কোকাকোলা। সে তো ভেবেছিল কোথায় একটু মটটত খাবে, এত বড় ধোকা। জের ইনশিতাকে নিয়ে তার পাশের আরেকটা ছাউনিতে গেল। ওপর দিয়ে খোলা থাকায় পুরো আকাশ দেখা যায়। শুধু চারপাশ দিয়ে চারটে খুঁটি গেড়ে তাতে ফিনফিনে পাতলা সাদা পর্দা চড়ানো। হালকা বাতাসে সেই পর্দাগুলো উঠছে। দুটো নরম গদির মতো বিছানা ভেতরে। সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য গোলাপের পাপড়ি। দুটো সাদা বালিশ আর কতগুলো কুশন চারপাশে ছড়িয়ে। সমুদ্রের গর্জন, স্নিগ্ধ বাতাস, চাঁদের জ্যোৎস্না, সব কিছু মিলিয়ে মোহময় একটা দৃশ্য। সাথে রয়েছে তার মোহময় জেহের। জেহের ল্যান্টার্নগুলো অফ করে দিলে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এখন শুধু জ্যোৎস্নায় আলোকিত চারপাশ। চাঁদের আলোতেও সব কিছু দেখা যাচ্ছে স্পষ্ট। জেহের ইনশিতাকে সেখানে বসিয়ে নিজেও বসলো। জেহেরের হাতে রাখা জিনিসটি দেখে ইনশিতা হা হয়ে গেল। গিটার? গিটার কেন? গিটার দিয়ে কি করে? গান করবেন আপনি? বলতে গিয়ে থেমে গেল ইনশিতা। চাপা উত্তেজনা নিয়ে সে বলল, আপনি গান গাইবেন? ইয়াহ, স্পেশালি তোমার জন্য শিখেছি। ইনশিতা যেন কথাটি বিশ্বাসই করতে পারছে না। 1 মাসেই আগেই তো জেহের বলল সে নাকি গান জানে না।
জের ইনসি থেকে নিজের খুব কাছে টেনে গিটারের তারে হাত চালালো, চোখ বন্ধ করে নিল। ফিনল্যান্ডে একটি শহর কেমি, সেই শহরের ছোট্ট একটি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশাল বড় অট্টালিকার সমান ঘর। বাইরে থেকে যতটা সাধারণ দেখতে, তার চেয়েও বেশি অসাধারণ ভেতরটা। সেই অসাধারণের মাঝেই একটি রুম, ঘর অন্ধকারে আবৃত। তার মধ্যে হঠাৎ জ্বলে উঠল ম্যাচের একটি কাঠি। কাঠির মাথায় আগুনের শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিল একটি ক্যান্ডেলকে। কাঠিটা দূরে ছুঁড়ে দিয়ে মোমবাতির সামনে নিজের মুখ আনলো একটি যুবক। হাতে তার রেড ওয়াইনের বোতল আর আঙুলের ফাঁকে সিগারেট। ইজি চেয়ারে বসে সিগারেটের টান দিতে দিতে সে তাকালো ছোট্ট কেকটির ওপর বসানো মোমবাতির শিখার দিকে। রেড ওয়াইনের বোতলটি রেখে সে উঠে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে দিল কতগুলো। নিমেষেই অন্ধকারকে তাড়িয়ে রুমটি দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। যুবকটি কেকের সামনে গিয়ে মোমবাতিতে ফু দিয়ে নিভিয়ে বার্থডে গানের সুরের মতো বলতে থাকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই জান, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর নিজে কেক কেটে হাতে ধরে বসে রইল, খেলো না। চোখের ঝিমিয়ে আসা লালচে দৃষ্টি নিবদ্ধ কেকের ওপারে থাকা একটি মেয়ের হাসি মুখের ছবির দিকে। ছবিটি অর্ধেক দেওয়াল জোড়ানো। সেটার সামনে গিয়ে ছবিটিতে সে চুমু খেলো একবার। এক ধ্যানে তাকাতে তাকাতে বলল, তোমার থেকে দূরে চলে আসলেও তোমার জন্মদিন পালন না করে থাকতে পারিনি। তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। সে আমার পুরো রুম জুড়ে তোমার ছবি টাঙানোর সব স্মৃতি। সে একবার পুরো রুমে চোখ বোলালো। দেওয়াল জুড়ে ইনশিতার হাজারো রকমের ছবি আছে, যেগুলো সে 2 বছরে লুকিয়ে তুলেছিল, নানা অ্যাঙ্গেল থেকে তোলা। রুমের টেবিলের ওপর শ্যাম্পেন ওয়াইনের বোতল কতগুলো, আর সিগারেটের ফিল্টারে ভর্তি হয়ে আছে টেবিলের চারপাশ। টেবিলের সাথে হেলান দেওয়া গিটারটি তুলে নিল সে। তারপর বড় ছবিটির দিকে তাকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আই অ্যাম ডেডিকেটিং দিস সং টু ইউ মাই হিতু পাখি। অযত্নে চুলগুলোই একবার হাত বুলিয়ে ঠিক করে নিল। চোখ বন্ধ করে ফেলল সে। সুর তুলল গিটারে, हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना के वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। চোখ খুলল জেহের। ইনশিতার মনে হচ্ছিল সে এতটা সময় গানের নেশায় পড়েছিল। জের এত সুন্দর করে সুর তুলে গান গাইল যে কেউ বলবে না এই ছেলেটি 1 মাস আগেও গানের গও জানতো না। জেহের গিটারটা এক সাইডে রেখে ইনশিতাকে এক হাতে জড়িয়ে ধরল। How was it? আপনি সত্যি গিয়েছেন? একটা চিমটি কাটুন তো। জেহের ভ্রুকুচকে তাকালো। তাকিয়ে আছেন কেন? কাটুন চিমটি কাটুন। আমার বিশ্বাস হচ্ছে না এখনো। কাটুন। জেহের চিমটি কাটলো, তবে অন্য উপায়ে। ইনশিতা কিছুক্ষণ বাদে জেহেরকে ঠেলে দূরে সরিয়ে ঠোঁটে হাত দিল। রাগ নিয়ে বিড়বিড় করে বলল, রাক্ষস একটা, ছিঁড়ে ফেলছে একদম। উফ। তবে রাগটা মুহূর্তেই উবে গেল যখন জ্যোৎস্নার আলোয় জেহেরের ঠোঁট টিপা হাসিটা দেখল। কেন জানি না জেহেরের হাসিটা খুব ভালো লাগলো তার, নিষ্পাপ লাগলো। ইনশিতাকে আবার কোলে নিয়ে জেহের হেঁটে চলল সমুদ্র তীরে। ফেনা তোলা ঢেউয়ে ইনশিতাকে নামাতেই হিম শীতল জলের স্পর্শে ইনশিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল। ইনশিতাকে নিজের পায়ের উপরে রেখে 2 হাতে ধরে রাখলো জেহের। ঢেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে। চাঁদের কিরণ চিকচিক করছে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে। আকাশে ধোঁয়াটে কালো মেঘ ভেসে চলেছে চাঁদ ঘেঁষে। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ইনশিতার ঘোর লেগে এলো। নিজেকে মুক্ত পাখির মতো লাগছে, যেন এক্ষুনি চাইলেই পালক তুলে উড়ে যেতে পারবে। সে মোহিত চাহনি মেলে সামনের সুদর্শনের দিকে তাকালো। সেই সুদর্শনটিও পলকহীন নীল চোখে তাকেই দেখছে। তার গাঢ় নীল চোখ যেন আসমান আর সমুদ্রের মিশেলে তৈরি। বারবার ডুবে যেতে ইচ্ছে করে ইনশিতার। অজান্তে ইনশিতার ওষ্ঠাধর এগিয়ে গেল জেহেরের খোলা বুকে। নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জেহেরকে। জেহেরের চোখেও এখন মাতাল দৃষ্টি। গাঢ়ভাবে জড়িয়ে ধরল তার রোজকে।
ইনশিতা চোখ তুলে চাইল জেহেরের দিকে। এই সুদর্শন জেহের এখন তার সারা জীবনের জন্য। তাকে হারানোর ভয় থাকবে না আর, তাকে ছিনিয়েও নিতে পারবে না কেউ। ইনশিতা দেখা স্বপ্ন এখন পূরণ হতে যাবে এই জেহেরের হাত ধরেই, ভালোবাসার স্বপ্ন। জেহেরের গালে একটি হাত রেখে ইনশিতা ধীর কণ্ঠে বলল, আপনাকে খুব লোভনীয় লাগছে জেহের, একদম চকলেটের মতো, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জেহের নামটা শুনলেই চকলেট চকলেট লাগে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল সে। হাসির ঝংকারে আলোকিত হলো নিস্তব্ধ রাত। সমুদ্রের গর্জনের চেয়ে রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করলো জেহেরের কানে। রোজকে প্রগাঢ়ভাবে কাছে টেনে মাথা ঝুঁকে রোজের কানে কানে ফিসফিস করে বলল, জেহের নামের অর্থ কি জানো? পয়জন, বিষ। এই বিষ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই। তুমি করেছ আমার বিষাক্ত হৃদয়ের বিষ। এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতে হবে। আমার সমস্ত বিষ শুষে তোমার হৃদয়ে নিতে হবে। হতে হবে আমার মতো বিষাক্ত। গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে এই বিষ। তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি জেহের, রোজের জেহের। ইনশিতা জেহেরের বুকে মাথা গুঁজল। সে প্রস্তুত জেহেরের সমস্ত বিষ চুষে নিতে। জেহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে, সব সময়কার জন্য, সারা জীবনের জন্য। দুটো মানবী সমুদ্রের ফেনিল ঢেবে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের মাঝামাঝিতে থাকায় মনে হচ্ছে চাঁদের আলো তাদের চারপাশ ঠিকরে বেরোচ্ছে। আকাশ আর সমুদ্রের মিলনের মতোই তারা মিশে আছে একে অপরের মাঝে। জ্যোৎস্নাকে গায়ে চাদরের মতো জড়িয়ে লেপ্টে আছে দুজনা। বীজ যেভাবে দুঃখকে পায়ে পিষে মানুষকে নিমেষে শেষ করে দেয়, গোলাপ তার চেয়েও বেশি আনন্দ ছড়িয়ে আপন মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়। একজন বিনাশকারী, আরেকজন ভালোবাসা বন্টনকারী। সেই বিপরীত দুই মেরুর মানুষ আজ ভাগ্যের লিখনে একত্রিত হলো। তাদের নতুন নামকরণ হলো জেহেরোজ।